4 বছর পরে এভাবে তোমার সাথে দেখা হবে কখনোই ভাবি নাই। অনেক বড় হয়ে গেছো, আগের থেকে একটু মোটা হয়েছো। এত বেশি সুদর্শন লাগছে তোমাকে, কত মেয়ে হয়তো তোমার জন্য পাগল। আপনি অনেক শুকিয়ে গেছেন, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, ঘুমান না ঠিক মতো। নদী মনে মনে ভাবতে লাগলো, যে মানুষটা আমাকে ঘুম পাড়িয়ে দিত, সেই মানুষটাই তো আমার কাছে ছিল না। সেখানে আমার চোখে ঘুম আসবে কিভাবে? নদীকে এক নজরে তাকিয়ে থাকতে দেখে নয়ন বলল, কি ব্যাপার, কথা বলেন না কেন? এইভাবে কি দেখেন? না কিছু না। তো বলেন, আপনার চোখের নিচে ডার্ক সার্কেল কেন? রূপচর্চা করেন না নাকি? খাবার খান না ঠিক মতো? আমার কথা বাদ দাও, তুমি সত্যি কি রায়হান চাচ্চুর ছেলে? তুমি তো আগে বলো নাই। হ্যাঁ, বাট আমিও জানতাম না। আপনার বাসা থেকে বের হয়ে আসার পর আমার বড় বোনের সাথে পরিচয় হয়। তাকে রক্ত দিয়ে বাঁচাই, অ্যাক্সিডেন্ট করছিল। সেই থেকে টুকটাক পরিচয় হয়, আমাকে চাকরি দেয়। হঠাৎ একদিন তাদের স্টোর রুম পরিষ্কার করার দায়িত্ব আসলে আমি সেদিন আমার ছবি দেখি। আমি অনেক অবাক হয়ে গেছিলাম। আপুকে জিজ্ঞেস করলে জানতে পারি তার ছোট ভাই যে হারিয়ে গেছিল। ও আচ্ছা, হ্যাঁ, যাই হোক, যেটা বলার ছিল, আমি চাই না আপনার সাথে আগে থেকে আমার পরিচয় ছিল বা আপনি আমার স্ত্রী এইটা কেউ জানুক। আমি অতীত নিয়ে ভাবতে চাই না। নয়ন কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদীর চোখ মুছে নিচে গেল। নয়ন সবার সাথে কথা বলছে হেসে। একটা মেয়ে আসলে নয়ন মেয়েটার হাত ধরে গড়িয়ে নিজের বাহুতে নিয়ে এসেছে, বলল, আম্মু, তোমার বৌমা আজকে আমাকে অনেক বকাঝকা করছে। নয়নের কথা শুনে আর নয়নের হাত মেয়েটার কাঁধে দেখে নদীর বুকের ভেতরে যেন ফেটে যাচ্ছে। নদীর চোখ পানি ছলছল করতে লাগলো। সবাই নয়নের কথা শুনে হাসতে লাগলো। নয়নের আম্মু বলল, তো কি ব্যাপার, আমার ছেলেকে বকাঝকা কেন করছিস? আপনার ছেলে গতকাল রাতে আমাকে পেতনি ভূতনি অনেক কিছু বলেছে। আমার ফ্রেন্ডরা সবাই এখন আমাকে নয়নের ভূতনি বলে ডাকে। তুলি রাগে নয়নের হাত সরিয়ে দিল। সবাই হাসতে লাগলো। নয়ন বলে উঠল, আম্মু, তোমার দোষ নাই। ওই আমার ফোন রিসিভ করে কেন লাউড স্পিকারে দিয়েছে? তুলি নয়নের পেটে গুঁতা দিয়ে বলল, কুত্তা সবাই ছিল। আমি ভাবছি ভালোভাবে কথা বলবি, উল্টা আমার মান সম্মান খেয়ে দিছস। আহ, লাগছে। নদী আপু কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। মেজো আব্বু আম্মু আসে নাই? ওই তো এসে গেছে। সবাই নদীর আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে আছে। নয়নের আম্মু বলল, বাবু, এখানে আয়, তোর মেজো চাচু আর চাচির সাথে পরিচয় হ। নয়ন পিছনে ঘুরলে নদীর আব্বু আম্মু চমকে উঠল। নয়নের কিছু বলার আগেই নদীর আব্বু বলল, নয়ন, তুমি এখানে? আসসালামু আলাইকুম স্যার ম্যাম। সবাই অবাক হয়ে গেল। নয়ন কথা শুনে নদীর আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে? তোমাকে আমি কোথাও পাই নাই। বস্তিতে গেছিলাম, সেখানেও তুমি ছিলে না। তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি। নয়নকে আপনি চেনেন? আম্মু, ওনার বাসায় আমি কাজ করতাম। ও আচ্ছা, মেজো ভাইয়ের বাসায় কাজ করতে? আগে যদি যেতাম তাহলে তোমাকে আগেই খুঁজে পেতাম। আমার বাসায় কাজ করতে মানে? হ্যাঁ স্যার ম্যাম, আপনারা চলেন, আপনাদের রুমে নিয়ে যাই। নয়ন, তুমি এই বাড়ির একমাত্র ছেলে, তুমি ওদের চাচা চাচি বলবে। স্যার ম্যাম কি অতিথি কাজ করছো এখন না? আব্বু, ওনারা সাহায্য করছে দেখে ওই সময় আমি ভালো ছিলাম। আমি আমার অতীত ভুলতে চাই না। নয়ন নদীর আব্বু আম্মুর লাগেজ নিয়ে যেতে লাগলো। রুমে নিয়ে গেলে নদীর আম্মু বলল, নয়ন, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার আব্বুর মৃত্যুর জন্য দায়ী। আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য না, তারপর পারলে ক্ষমা করে দিও। নয়ন নদীর আম্মুর সাথে কোনো কথা না বলে লাগেজ রেখে বের হয়ে গেল। রাতে সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছিল কারেন্ট যাওয়ার কারণে। নয়ন কয়েল জ্বালিয়ে রেখে দিয়ে বসতে গেলে তুলি বলল, এখানে বসো। না থাক, আম্মুর কাছে বসি। যা যা, আমার বৌমার কাছে বসেক।
না হইলে বলবে শাশুড়ি ছেলের বউ আর ছেলেকে বিয়ের আগে থেকে আলাদা করে রাখার চেষ্টা করছে, আবার বিয়ের পর না জানি কি কি করে। নয়নের আম্মুর কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে বলল, নয়নের বউ মানে? তুলির সাথে বিয়ে ঠিক হয়েছে নাকি? আমার ছেলের পিছনে 3 জন লেগে আছে, যখন যেটার সাথে বিয়ে হয়ে যেতে পারে। এখন নয়ন যাকে পছন্দ করবে তার সাথেই বিয়ে হবে। নয়নের আম্মুর কথা শুনে নদী নয়নের দিকে তাকালো। নয়ন নদীর দিকে তাকাতেই নদীর চোখে রাগ দেখে নয়ন কিছু না বলে নিচের দিকে তাকাতে সাথে সাথে কেউ বলে উঠল, হাই জানেমান। তুই একটু লজ্জা রাখ, নিজের সীমার ভিতরে থাক। মামা মামি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? তোমরা না আগামীকাল আসবে শুনছিলাম। আগেই এসেছে, সবাইকে সারপ্রাইজ দিলাম। অনেক ভালো লাগছে, 5 বছর পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ওইখানে যাস না, পড়াশোনা নিয়ে তোরা ব্যস্ত। যেতে চাইছিলাম, নয়নদের বাসায় গিয়েছিলাম, তোমাদের বাসায় যাব, বাট পরীক্ষা ডেট পড়াই আর আম্মু আমাদের থাকতে দেয় নাই। বাচ্চাগুলো সব ভালোই বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ। নয়ন আমার কাছে থাক, নিচে আরেকজনের কণ্ঠ পাচ্ছি। রাইসা নয়নের পাশে বসলে তলি রেগে গেল। তলি বলে উঠল, লুচ্চা ওইখানে বসে আছিস কেন? মুখ সামলিয়ে কথা বল। আল্লাহ, আমার ভাইকে এই 3 জনের থেকে রক্ষা করো। রুহি এসেছে সোজা রাইসাকে সরিয়ে দিয়ে নয়নের পাশে বসে বাহু ধরল। নয়ন নদীর দিকে তাকালে দেখে নদীর হাত মুঠো করে নিয়েছে। তলি, রুহি, রাইসা 3 জন নয়নের পাশে বসা নিয়ে মারামারি করতে লাগলো। নদী উঠে চলে গেল। নয়ন উঠে চলে যেতে নিলে তুলি হাত ধরে বলল, নয়ন কোথায়? যাও, ঘুমাবো। আমাদের সাথে থাকবে। হাত ছাড়। নয়ন চলে গেল। নয়ন রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ করে দরজা খোলার শব্দ হইল। নয়ন বিরক্ত হয়ে বলল, তুলি, তোকে কিন্তু আমি বলছি অন্ধকারে আমার রুমে একা আসবে না। আমার কথা কি তোর কানে যায় না নাকি? নয়ন কথাগুলো বলে রাগে উঠে পড়লে হুট করে কেউ একজন নয়নের কাছে এসে নয়নকে জোর করে কিস করতে লাগলো। নয়ন সরিয়ে দিতে গেলে নয়নের নাকে ঘ্রাণ আসলেই নয়ন আর সরিয়ে দেওয়ার চেষ্টা করলো না। 3 মিনিট পর ছেড়ে দিলে নয়ন বলল, চলে যান এখান থেকে, আপনি যা চাচ্ছেন তা এখন সম্ভব না। নয়নের কথা শুনে সাথে সাথে মেয়েটা নয়নকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে নয়নের শার্ট খুলতে লাগলো। নয়ন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো আর বলল, আমার রুম থেকে যা বলছি, কেউ এসে গেলে অনেক খারাপ হয়ে যাবে। হইলে হবে, আমি আমার স্বামীকে আদর করছি, আমি তো পরপুরুষের সাথে কিছু করছি না, আর তুমি আমাকে বাধা দিতে পারো না। তুমি স্বামী হয়ে আমার হক তুমি আদায় করবে না? নদী ছাড়ো, আমাকে বলছি, এখন আমি কিছু করব না। 4 বছর পর আমি তোমাকে কাছে পেয়েছি, তোমার মনে হয় আমি এখন তোমাকে ছেড়ে চলে যাব? আমি খুব ভালো করে জানি আপনি আমাকে ছাড়বেন না, বাট আমি কিছু করতে দিব না। আমাকে ছাড়েন, আমি আপনাকে তালাক দিব। নয়নের কথা শুনে নদী থমকে গেল। নয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, যত যাই করেন আপনাকে কখনোই আমি আর ভালোবাসবো না, আপনাকে আমি আর চাই না। চাও বা না চাও, আমি তো তোমাকে ছাড়বো না। আমি তোমাকে সব মেয়েদের থেকে দূরে রাখবো। তুমি শুধু আমার, মানে আমার আর কারো না। থাক আর মিথ্যা কোনো অভিনয় করো না। তোমার বয়ফ্রেন্ড খুঁজে নেওয়া প্রয়োজন, যার কাছে নিজের চাহিদা মেটাতে পারবে। নয়নের কথা শুনে নদী রাগে থাপ্পড় মেরে কলার ধরে বলল, আমি রাগী বদমেজাজি মেয়ে, তাই বলে আমি চরিত্রহীন মেয়ে না। আমার চরিত্রে দাগ লাগাবে না বলে দিলাম। ছাড়েন। নয়ন নদীকে ধাক্কা দিতেই কারেন্ট চলে আসলো। নদী রেগে বের হয়ে গেল। নয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে গেল। নয়ন ভাবতে লাগলো, দরজা লাগিয়ে দিতে পারলে ভালো হতো। আম্মু কি যে ভয় করে। এখন কি কেউ আমাকে কিডন্যাপ করতে পারবে নাকি? শুধু শুধু ভয় পাই। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো। নয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। 8টার দিকে বাসায় আসলে দেখে সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে। নয়নের দাদা বলল, দাদু ভাই, খেতে যেতে হবে, খেয়ে খেতে যাও। দেখো ওই চাষিরা কি করছে। ওই আচ্ছা, খেতে যাবে? আমার দাদু ভাই সব দিকে এক্সপার্ট। হ্যাঁ, ভাগ্য ভালো
বাপ চাচাদের মতো অকর্মের হয় নাই। হ্যাঁ, সবাই মিটিমিটি হাসতে লাগলো। নয়নের আব্বু নয়নের চাচারা বিষম খেলো। নয়ন ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আম্মু খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা, সবাইকে খেতে দিব। নয়ন ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে নিচে নামলো। নিচে গেলে নদীর আব্বু আম্মু নদী ভ্রুকুচকে তাকালো। নয়ন স্যান্ডেল গেঞ্জি প্যান্ট পরেছে, প্যান্ট কিছুটা পায়ের কাছে ভাঁজ করে নিয়েছে, গলায় গামছা। নদী মনে মনে ভাবতে লাগলো, পিচ্চিটাকে কত কিউট লাগছে, সব পোশাকে ওকে মাশাল্লাহ লাগে। নয়ন চেয়ার টেনে তুলির পাশে বসলো। নয়নের আম্মু বলল, বাবু, আজ দুপুরে আগে চলে আসবি, বলে দিলাম। বন্ধুদের সাথে নদীতে যাব আম্মু, রাকিবও যাবে আমার সাথে। ওই যে বাদর আইছে। রাকিব হাসি দিয়ে বলল, কাকি, বাদর বলা বাদ দিয়ে খাইতে দাও। আর কি রে, চড়াই যাবি নাকি? হ্যাঁ। তাহলে আমিও জায়গা। আব্বু এত করে বলছিল, আমি শুনি নাই। আরে বাপের কাছে হাত দে, খালি ঘুরে বেড়াস। হ্যাঁ, দাদা, ভাস্তার দিকে টানা বন্ধ করো। 1 মাস ছুটি পেয়েছি, একটু ঘুরে বেড়াবো না? এসেছে খালি আব্বু কাজ কাজ করে। এত কাজ করতে ভালো লাগে? হয়েছে, বাপের দুর্নাম করা বন্ধ করে বস। নদীর পাশের সিটে বসতে যাবে তখনই বলে উঠল, আমি ভুল না করলে নদী আপু? বাট তোমাকে চিনতে পারলাম না। আমি রাকিব, আপনার সাগর চাচুর ছেলে। কি এত বড় হয়ে গেছিস তুই যে ফাজিল ছিলি? আমার কোলে খালি হিসু করে দিতি। নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো। রাকিব লজ্জায় নয়নকে টান দিয়ে নদীর পাশে বসিয়ে তুলির পাশে বসে বলল, চাচু, তোমার মেয়ে কি ভালো হবে না? খালি এইসব কথা বলে। আমি কি বড় হই নাই? রাকিব কথাই সবাই হাসতে লাগলো। নদী হাসতে গিয়ে ছেচকি উঠে গেল। সবাই নদীকে পানি দিতে লাগলো। নয়ন নদীকে ধরে নাক চেপে ধরলে সবাই বলতে লাগলো, এই নয়ন, কি করিস? হাত ছাড়। নদী নয়নের দিকে তাকিয়ে আছে। হেঁচকি কমে গেলে নয়ন ছেড়ে দিল। নয়ন চুপচাপ খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শুরু করলো। নদী ইচ্ছে করে চিংড়ি মাছ নিল। নয়ন রাগী লোক নিয়ে তাকালে নদী পাত্তা দিল না। নদীর আম্মু আব্বু এদিকে সবার সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। নদী মুখে দিতে যাবে, নয়ন সাথে সাথে নদীর হাত ধরে ফেললো। দাদা বলে উঠল, দাদু ভাই, হাত কেন ধরেছ? খেতে দাও। হ্যাঁ, এইসব আমি খাবো, ওই কেন খাবে? তুমি তো এইসব পছন্দ করো না। নদীর হাত ছাড়। হাত ছাড়ো বলছি। খান। নয়ন রাগে নদীকে জোর করে চিংড়ি মাছ খাওয়াতে লাগলো। নদীর আম্মু বলল, এসব কি করছো নয়ন? পাগল হয়ে গেলে নাকি? আপনার মেয়ের খুব শখ না অ্যালার্জি তোলার? খান, বেশি করে খান। নয়ন হাত ধুয়ে উঠে চলে গেল। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নদীর জালে অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো। নয়নের আব্বু বলল, নয়ন, এটা কি ধরনের ব্যবহার হইল? ওই তোমার বড় বোন হয়। নয়ন, আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও, কেন করলে এমন? রাহেলা তোমার ছেলে কিন্তু বেয়াদব হওয়া শুরু হয়েছে। নয়ন। নয়ন কারো কোনো কথা না শুনে চলে গেল। নয়নের আম্মু নদীকে পানি দিতে লাগলো। নদী পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হইল। সন্ধ্যার দিকে নয়ন বাসায় আসলো। নয়ন দেখে নদী সারা শরীর চুলকাচ্ছে। নদীর হাত পা দিয়ে রেশ বের হয়ে গেছে। নয়ন নদীর সামনে গিয়ে বলল, এটা খেয়ে নেন, ভালো লাগছে না? সারাদিন কই ছিলে? এতক্ষণ পর এসব কি নিয়ে এসেছো? যেখানে মন চাইছে সেখানে ছিলাম। এত কথা তো শুনতে চাই নাই, আপনাকে যেটা বলি সেইটা করেন। নয়নের কথা শুনে নয়নের আম্মুর রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, নয়ন, বড় বোনের সাথে বেয়াদবি কে করে? ভাই, এত রেগে যাচ্ছিস কেন? শুনলাম তুই নাকি নদীকে জোর করে চিংড়ি খাওয়া দিয়েছিস। তোর কি হয়েছে? এমন বেয়াদবি কেন করছিস? বড় বোনের সাথে বেয়াদবি কেউ করে? উনি অ্যালার্জি জেনেও সেই নিজের ইচ্ছে খেতে যাচ্ছিল, তাই আমি আরও সহজ করে দিয়েছি। ওর কি অবস্থা দেখছিস? চুলকে চুলকে চামড়া তুলে ফেলেছে। আপুর আসলে অবস্থা খারাপ। আপু হসপিটালে চলো, এখানে বসে থেকে আরো বাড়বে। না, ঠিক হয়ে যাবে, হসপিটালে যেতে হবে না। এইটা কি পড়ছেন? হ্যাঁ, ঘোড়ার ডিম পড়ছেন।
এখন রুমে যান, গিয়ে ঢিলে ঢালা জামা পরে আসেন। আমার রুমে বরফ আছে, আমার রুমে আসেন। নয়ন যা বলে তাই করো। বেশি পাকনামি করোর জন্য তো এমন হয়, সব সময় খালি পাকনামি করা লাগে। যাব না, কিছু করব না, আরো ক্ষত করব চুলকিয়ে। তোমাদের এত সমস্যা কেন? আমার শরীর যা ইচ্ছে তাই করব। নদীর কথা শুনে নয়ন রাগী লোকে তাকিয়ে বলে উঠল। রাগ তুলবেন না, থাপ্পড় খাবেন বলে দিলাম। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আতিয়া রাগী লুক নিয়ে বলল, হোয়াট? তুই ওকে থাপ্পড় দিবি মানে? থাপ্পড় মেরে ঘুরিয়ে দেবো তোকে, বেয়াদব। বড় বোনকে থাপ্পড় দিতে হয়? আপু, ওনাকে ভালো করে বলছি, শুনে না ও জানি ধরা শুরু করছে। ভালো করে বল, থাপ্পড় দেওয়ার কথা বলেছিস কোন সাহসে? আর নদী ওই কি বলে শুনে যাও, আর মেডিসিনটা খেয়ে নাও। আপু আমি যাব না, আমি কোনো কিছু খাবো না। ওই দেখো আপু, আবার উজানি ধরা শুরু করছে, ঘাট তেরামি শুরু করছে। আতিয়া রাগী লুক নিয়ে তাকালে নদী নয়নের সাথে চলে গেল। নদী ওর রুমে গিয়ে ঢিলাঢালা জামা পরতে চলে গেল। নয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে বের হইলে দেখে নদী ওর খাটে বসে চুল কাটছে। নয়ন বলে উঠল, অত চুলকানো দরকার নাই, চামড়া তুলে ফেলবেন নাকি? হো। নয়ন বিরক্ত হয়ে মিনি ফ্রিজ থেকে বরফ বের করে নিল। নদীর পাশে বসে হাত নিয়ে বরফ দিয়ে শেক দিতে লাগলো। নয়নের দিকে নদী তাকিয়ে বলল, আচ্ছা, আমি মরি না কেন? মরে গেলে মিথ্যা অপবাদ আর মানুষের চোখের শান্তি নিয়ে আসতে পারতাম। আমাকে দেখলে তো মানুষের রাগ হয়, ঘৃণা হয়। নদীর কথা শুনে নয়ন রাগী লোক নিয়ে তাকালো। নদীর শরীরের ভিতরে চুলকাতে লাগলো। নয়ন নদীর জামা তুলে বরফের শেক দিতে লাগলো। নদী কান্না করতে লাগলো। নয়ন বলে উঠল, ঠিক হয়ে যাবে, কান্না করো না। অ্যালার্জি কি অবস্থা হয় জানার পর আমার উপরে জিদ করে কেন খেতে গেছিলে? মেজাজ গরম না করলে তো আমি এমন করতাম না। তুমি বদলে গেছো, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। তুমি কেমন একটা হয়ে গেছো। আগে মরলে, বকাছকা করলে, অপমান করলেও দিন শেষে এসেছে আমাকে ভালোবাসতে। এখন তুমি আমার উপরে রাগ দেখাও, আমাকে মারতে চাও, তুমি আমাকে একেবারে মেরে ফেলো, তাহলে তুমিও শান্তি পাবে, আমিও শান্তি পাবো। হাত ছাড়ো, ভালোবাসো তাও তোমাকে। যেদিন আমার বাবার মৃত্যু আর সাথে আমার সন্তান নষ্ট করছো, সেদিন থেকে আমি ভুলে গেছি তুমি নামে কেউ আমার ওয়াইফ। আমি তোমাকে কখনোই ভালোবাসবো না, আমি তোমাকে ঘৃণা করি, আর ঘৃণাই করে যাব সারা জীবন। নয়নের কথা শুনে নদী কান্না করতে লাগলো। নদী নয়নের গাল ধরে বলল, নয়ন মা হয়ে আমি নিজের সন্তান ইচ্ছে করে নষ্ট করব? তুমি আমাকে দয়া করে বিশ্বাস করো, আমি আমার সন্তানকে নষ্ট করি নাই। চুপ, একদম চুপ। তোর মতো মহিলার কাছে এইসব কোনো ব্যাপার না। তুই নিজের জিদের কারণে সব করতে পারোস। তোর জিদ আর তোর রাগের কারণে আমাদের সন্তান নষ্ট করছস তুই। নয়ন কথাগুলো বলে নদীর হাত সরিয়ে দিল। নদী কান্না করতে করতে বলল, নয়ন তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমি ইচ্ছে করে কিছু করি নাই। চুপ, আমি কোনো কথা শুনতে চাই না, আর না কোনো কিছু বুঝতে চাই। আমি তোমাকে বুঝতে গেলে তুমি কেন বুঝতে চাও না? আমি তো মা, আমি ইচ্ছে করে আমার সন্তানকে। নদী আর কিছু বলতে যাবে, বাহিরে কথা বলার শব্দ কানে আসলেই নদী তাড়াতাড়ি করে চোখ মুছে নিল। নয়ন তাড়াতাড়ি করে জামা ঠিক করে দিয়ে হাতে বরফ দিয়ে দিতে লাগলো। নয়নের আম্মু তুলি, রাইসা, নদীর আম্মু ভেতরে আসলো। তুলি বলে উঠল, আপু এখন কি অবস্থা? নয়ন বরফ দিয়ে দিচ্ছ নাকি? মোটামুটি ভালো। মেয়েটা কি অবস্থা হয়েছে? আমিও ভুলে গেছিলাম যে ওর অ্যালার্জি আছে, আর তুই জোর করে খাওয়াই কি করলি? উনি রাগ তুলছে দেখে তো করছি। উনি জানেন যে ওনার অ্যালার্জি আছে, উনি জিদ করে খাইতে যায় কেন? চিংড়ি মাছের ব্যাপার খাইতে ইচ্ছে করা স্বাভাবিক, তাই বলে তুই এভাবে জোর করে খাওয়াবি? ভাবি, ভাত দেন, যা হওয়ার হয়েছে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। উফ। যাক বাবা, আমি কি করলাম? নয়নের আম্মু রেগে কিছু বলবে তখনই নদী বলে উঠল, আমার অনেক ঘুম পাচ্ছে। নদী নয়নের খাটে শুয়ে পড়ল। তুলি বলে উঠল, আপু তোমার রুমে চলো। না, এখানে ঘুমাবো। তোমরা যাও, আমাকে ঘুমাতে দাও। আচ্ছা, ওইখানে ঘুমাক। নয়ন পড়তে বসে।
আচ্ছা আম্মু। সবাই চলে গেল। নয়ন টেবিলের সামনে বসে যাবে, সাথে সাথে নদী উঠে বলল, আমাকে একটু বুকে জড়িয়ে নেবে? অনেক ইচ্ছে করছে তোমার বুকে ঘুমাতে। নিজের সন্তানের খুনিকে আমি বুকে জড়িয়ে ঘুমাবো? অসম্ভব। নয়নের কথা শুনে নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নদীর চোখে পানি ফেলতে ফেলতে ঘুমিয়ে গেল। নয়ন বই বের করে পড়তে বসলো। নদীর দিকে চোখ গেলে নয়ন নদীর কাছে গিয়ে নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার সন্তানকে নষ্ট না করলে আমি কখনোই তোমাকে ছেড়ে আসতাম না। তুমি নিজের জিদের উপরে অটুট থাকো। কিভাবে পারলে নিজের সন্তানকে মেরে ফেলতে? আমার রাগ আমার উপরে খাটাতে পারতে। নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন বারান্দায় গিয়ে বসে পড়ল। নয়ন আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহ, আমার মনটা এমন বেহায়া কেন? আমি ওকে ঘৃণা করতে চাই। আমি কেন ওকে ঘৃণা করতে পারি না? কেন ওর চোখের পানি আমার সহ্য হয় না? কেন আমি ওকে এত ভালোবাসি? আমি ওকে ভালোবাসতে চাই না। ওর মা আমার আব্বুকে অপমান করছিল। আমার আব্বু আজ বেঁচে নাই। আজ ওর মা কাকে অপমান করবে? আর ওই আর কার কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করবে? আমার আব্বু তো আমাকে তার বুকের মাঝে রেখেছিল। আজ না সেই আছে আর না কেউ আমাকে বোঝার মতো। আমি আব্বুকে ছাড়া, নদীকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। নয়ন কান্না করতে লাগলো। নয়ন বাহিরের দিকে তাকিয়ে থাকলো। 10টার দিকে রাইসা এসে বলল, নয়ন, মামি ডাকে তোকে আর আপুকে খাবার খাওয়ার জন্য। আপুকে নিয়ে আসছি, তুই যা। নয়ন তাড়াতাড়ি করে চোখ মুছতে লাগলো। রাইসা অবাক হয়ে গেল। নয়নকে কিছু বলবে তার আগেই নয়ন সাইড কেটে চলে গেল। রাইসা নদীকে আস্তে আস্তে ডাকতে লাগলো। নদী বলতে লাগলো, উফ, ঘুমাতে দাও জান, ডিস্টার্ব করো না। আমি জান না, আমি রাইসা। আপু ওঠো। রাইসার কথা শুনে নদী লাফ দিয়ে উঠল। নদী ঘুম ঘুম চোখে বলল, ও রাইসা, তুই কি হয়েছে, ডাকিস কেন? রাতে খেয়ে নেবে, অনেক ঘুমাইছো, ফ্রেশ হতে চলো। আমি খাবো না, তুই যা, আমার ঘুম আসছে। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি মেডিসিন খেয়ে কি নেশা হয়ে গেল নাকি? ওই রকমই। চলো খেয়ে এসে ঘুমো, চলো আমার সাথে। রাইসা নদীকে ধরে ওয়াশরুমে চলে গেল। মুখে পানি দিয়ে মুখ মুছে রাইসার সাথে নিচে যেতে লাগলো। নয়নের পাশে বসে ঝিমুতে লাগলো। নয়নের আম্মু বলল, নদী, তোর তো ঘুম ছাড়ে নাই রে মা। ঘুম পাচ্ছে অনেক। নদী টেবিলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। নয়ন নদীকে ধরে বাহুতে নিয়ে খাবার খাওয়ার দিতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। নদী খেতে লাগলো আর বলতে লাগলো, নয়ন, চুপ করে থাকেন। বেশি কথা বললে ফেলে দিব। আমার কোনো কথা শোনার ইচ্ছে নাই। নয়ন নদীকে খাবার দিতে লাগলো। নয়নের ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ওর পালিত বাবার ছবি ভেসে উঠল। নয়নের চোখের কোণায় পানি জমাট বাঁধতে লাগলো। নয়নের আম্মু বলে উঠল, ওনার ছবিটা স্ক্রিনে না রাখলে হয় না? ওনার ছবি দেখলে তোর তো কান্না পায়। ওনার ছবি ওখানে রাখোস কেন? যে মনের ভিতরে বাস করে তার ছবি লুকিয়ে রাখলেও তার চেহারা চোখের সামনে অটোমেটিক ভেসে ওঠে আম্মু। নয়নকে অনেক ভালোবাসতো আশরাফ। নয়নকে নিজের বুকের ভিতরে রাখতো। নয়নের একটু কিছু হইলে পাগল হয়ে যেত। কখনোই বুঝতে পারি নাই আশরাফ যাকে সন্তানের মতো এত আদর দিয়ে বড় করেছে সেই আসলে আমার ভাতিজা। যে আমার সন্তানকে এত আদর দিয়ে বড় করলো, তাকে আমরা দেখতে পারলাম না সামনে থেকে। তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগও হইল না। আমি আর খাবো না। নদীর কথা শুনে খাওয়ানো শেষ করে নদীকে পানি খাবার দিল। নদী নয়নের কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকলো। তুলি, রাইসা, রুহির বিষয়টা ভালো লাগলো। রুহি বলে উঠল, আপুকে আমি রুমে রেখে আসি। থাক, নয়নের কাঁধে ঘুমা। নয়ন খেয়ে ওকে রুমে নিয়ে আসবে। এই মেয়েটা অ্যালার্জি মেডিসিন খাইয়ে ওর এই এক সমস্যা হয়, ঘুমে চোখ তুলতে পারে না। হ্যাঁ, ছোটবেলাও তো একবার হয়েছিল। ঘুমে ছাদ থেকে পড়ে যেতে নিয়েছিল, আতিয়া ধরে কোলে তুলে নিয়েছিল। না হইলে তো সেদিন ছাদ থেকে পড়েই যেত। হ্যাঁ। নয়ন খাবার নিয়ে খাওয়া শেষ করে ফোনটা পকেটে রেখে নদীকে পাঁচা কোলে নিয়ে হাঁটতে লাগলো। নয়নের ফোন বাজতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলল, কে এত কল দেয়? যে না সেই কল দিজ্ঞা। হুম, আমি তো আমার জামাইয়ের কোলেই আছি। নয়ন আর কিছু না বলে নদীকে রুমে নিয়ে গেল। নদীকে খাটে শুইয়ে দিতেই নদী নয়নের গলা জড়িয়ে ধরে
ঠোঁটে কিস করলো। নয়ন বিরক্ত হয়ে গেল। আবার ফোন বেজে উঠলে নয়ন নদীর হাত সরিয়ে দিয়ে ফোনটা বের করলো। নদী নয়নের গলা জড়িয়ে ধরলো। নয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? ভালো। নয়ন, তোমার আব্বুর খুনিকে আমি পেয়েছি। তুমি ঢাকা আসতে পারবে? হোয়াট? সত্যি বলছো? হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারো এখানে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি বের হব। ওকে। নয়ন ফোন কেটে দিয়ে নদীর হাত সরিয়ে দিয়ে নয়ন রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে গিয়ে বাইকের চাবি নিয়ে নয়ন নিচে চলে গেল। নয়নকে বের হয়ে যেতে দেখে বলল, কি রে, কোথাও যাচ্ছিস নাকি? তাড়াহুড়ো মনে হচ্ছে। আমাকে বের হতে হবে, ঢাকা যাব, ওইখানে কাজ আছে। নয়নের কথা শুনে আতিয়া বলে উঠল, কিসের কাজ? দরকার আছে আপু, আমি আসছি। আর আমি আসতে কিছুদিন সময় লাগতে পারে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। নয়ন কথাগুলো বলে বের হয়ে গেল। সবাই তাকিয়ে থাকলো নয়নের যাওয়ার দিকে। নয়ন 6 ঘন্টা জার্নি করে ঢাকায় চলে গেল। নয়ন রূপাকে কল দিলে রূপা ঠিকানা দিয়ে দিল। নয়ন রূপার ঠিকানা অনুযায়ী গিয়ে নয়ন গোডাউনের ভিতরে ঢুকে ছেলেগুলোকে ধরে মারতে লাগলো। নয়ন ওদের মারতে মারতে বলল, আমার আব্বুকে কেন খুন করছস? তোদের সাথে আমার আব্বুর কোনো শত্রুতা ছিল? কেন মারছস? উত্তর দে। ছেলেগুলো কান্না করতে করতে বলল, ভাইজান আমাদের দোষ নেই, আমাদের আরিফুল দোকানদারকে মারতে বলেছিল। আর ওনার চেহারা আর আপনার আব্বুর চেহারা হুবহু এক ছিল। আমরা ওনাকে ভেবে ওনাকে মেরেছি। নয়ন অবাক হয়ে গেল। নয়ন রেগে ঘুষি মেরে বলল, কাকুকে কেন মারতে চাস? কে তোদের মারতে পাঠাইছে? উত্তর দে। নয়ন মারতে লাগলো। নয়নের মার খাইয়া লাস্টের দিকে বলল, টিঙ্কু ভাই মারতে বলছিল, আপনার চাচাকে চাঁদা দিতে বলেছিল, দেয় নাই, তার কারণে মারতে আমাদের বলছিল। বাট আপনার আব্বুজি ওইটা বুঝতে পারি নাই, ওনাদের চেহারা অনেকটাই মিল ছিল। নয়ন রাগে হাত মুঠো করে নিয়ে মুখে ঘুষি মারল। নয়নের সারা শরীর রাগে কাঁপতে লাগলো। নয়ন জোরে চিৎকার দিয়ে বলল, তোদের একটা ভুলের কারণে আমি আমার বাবাকে হারিয়ে ফেলছি। হাসি খুশি জীবনটা তোরা শেষ করে দিয়েছিস। তোদের আমি মেরে ফেলবো। আমার সরল বাবাকে মারছস। নয়ন ওদের মেরে ফেলতে নিবে সাথে সাথে রূপা গার্ড নিয়ে আটকে দিয়ে নয়নকে ধরে বলল, শান্ত হও নয়ন। আপু ছাড়ো আমাকে, ওদের আমি মেরে ফেলবো। ওরা আমাকে এতিম করে দিয়েছে। ওদের বাঁচিয়ে রাখলে আমার শরীরের আগুন নিভবে না। আপু আমাকে ছেড়ে দাও। রূপা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, স্টপ নয়ন, তুমি নিজের হাতে আইন তুলে নিতে পারো না? দেখো, তোমার কিছু হলে আমার বান্ধবীকে আমি মুখ দেখাতে পারবো না। তুমি পাগলামি করো না। ওই টিঙ্কুর বিরুদ্ধে কোনো কিছু আমরা করতে পারবো না। আমরা প্রমাণ পেয়েছি, এখন ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। ওরা তো হুকুম পালন করেছে। আসল খুনি তো ওই চাঁদাবাজ টিঙ্কু। উফ, কুত্তার বাচ্চাগুলো আমার নিরূপ বাপটাকে মেরে ফেলছে। যে মানুষটার সাথে কারো কোনো শত্রুতা ছিল না, যে ঝামেলার ভিতরে যেতে ভয় করত, আর সেই মানুষটা নাকি ভুলের কারণে মারা গেল। ওরা যখন আমার আব্বুকে চারিদিক থেকে ঘিরে ধরছিল, তখন আমার আব্বুর বুকের ভিতরে কেমন করছে। আমি ওদের জন্মের শিক্ষা দিব। ওদের আমি তিলে তিলে মেরে ফেলবো। নয়নকে চেপে ধরলো। রূপা ইশারা করলে ওদের নিয়ে চলে গেল। নয়ন কান্না করতে লাগলো। রূপা নয়নকে বোঝাতে লাগলো। নয়ন রাগে ওইখান থেকে চলে গেল। 3 দিন পর নয়ন হোটেলে ঘুমিয়ে আছে। নয়নের ফোন বেজে উঠলে নয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, তুমি কি চলে গেছো নাকি? না, রাতে যাই নাই। তাহলে কফি হাউজে আসতে পারবে? তোমার সাথে আমার কথা ছিল। ওকে, আসছি। নয়ন কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। নয়ন কফি হাউসে চলে গেল। রূপা হাত ইশারা করলে নয়ন রূপার কাছে গিয়ে রূপার সামনে বসলে রূপা কফি অর্ডার দিল। কফি আসলে দুইজন খেতে লাগলো আর বলতে লাগলো, আপু আমি ওকে ভুল বুঝে আমি ওকে ছেড়ে চলে এসেছি। ওদেরকে আমি ঘৃণা করছি। আমার নিজের ভিতরে গিলটি ফিল হচ্ছে। নদী তোমাকে শুধু ইউজ করে গেছে। তোমার জায়গায় যে কেউ থাকলে ওদের অবিশ্বাস করত। বাট তোমার সন্তানকে ওই ইচ্ছে করে মারে নাই। তোমার বাবাকে বাঁচাতে গিয়েই ও পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে বাচ্চা নষ্ট হয়। ওই তোমাকে অনেক ভালোবাসে। সেদিন যা হয়েছিল।
রূপা ফ্ল্যাশব্যাকে চলে গেল। নয়নের পালিত বাবা আশরাফ নদীদের বাসার ভেতরে গেল। নদীর আম্মু রাগে বলল, তোর ছেলে নিজেকে কি ভাবে? সামান্য চাকরের ছেলে হয়ে নিজেকে কি মনে করে? হ্যাঁ, ওর সাহস কি করে হয় আমার মেয়ের গালে থাপ্পড় দেওয়ার? ম্যাম কি বলবেন? ওই ম্যামকে থাপ্পড় মারছে। তো আমি তোকে মিথ্যা বলার জন্য ডাকছি নাকি? তোর ছেলেকে ভালোভাবে বুঝিয়ে দিস। ওই বেশি বুঝলে কিন্তু ওর কপালে দুঃখ আছে। ফকিন্নির ছেলে ফকিন্নির মতো থাকে যেন, এই বাড়ির মালিক যেন না সাজে। নদীর আম্মু আশরাফকে অনেক কথা শোনাতে লাগলো। আশরাফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আশরাফ বলে ওঠে, আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার ছেলেকে আমি বুঝিয়ে দেব, আপনি আর রাগ করবেন না। ওই তো ছোট মানুষ, অত বোঝে না। রাগের মাথায় ম্যামকে থাপ্পড় মারছে হয়তো। তোর ছেলে ছোট বলে সব কিছু বাঁচিয়ে দিবি নাকি? তোর ছেলেকে তুই কচু মানুষ করছস, বেয়াদব একটা, কাউকেই সম্মান দিতে জানে না, ছোট মুখে বড় বড় কথা। যা এখান থেকে, কাজ কর। আশরাফ বের হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, আমার ছেলেটা এই মেয়েকে বিয়ে করে সারা জীবনটা তেনা তেনা করে ফেলেছে। আল্লাহ আমার ছেলেকে ধৈর্য ধরার তৌফিক দেন। আশরাফ কথাগুলো মনে মনে বলতে বলতে বাগানে কাজ করতে চলে গেল। বাগানে গিয়ে কাজ করতে লাগলো। ওইদিকে নদী আনমনা হয়ে বারান্দায় বসে থেকে আশরাফের দিকে তাকিয়ে আছে। নদী মনে মনে বলতে লাগলো, নয়ন আমাকে ভুল বুঝে চলে যেতে পারলো? ওই আমার গায়ে হাত কিভাবে তুলতে পারলো? ওই আমার গায়ে হাত তুললো, ওর সাহস কিভাবে হয়? নদী রাগে হাত মুঠো করে নিতে লাগলো। নদী চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে নদী রাস্তার দিকে তাকাতেই দেখে আশরাফকে কিছু মুখোশধারী লোক ছিঁড়ে ধরছে। নদী দারোয়ানদের চিৎকার করে বলতে লাগলো, চাচাকে বাঁচান সবাই, গার্ড বাহিরে যান, চাচাকে কিছু লোক ঘিরে ধরেছে। নদীর কথা কেউ বুঝতে পারছিল না। নদী উপায় না পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচের দিকে যেতে লাগলো। নদীর সিঁড়িতে দৌড়ে যেতে নিলে বন্দুকের শব্দে সাথে সাথে নদীর সিঁড়ি থেকে পড়ে গেল। নদীর জোরে চিৎকার দিলে সবাই দৌড়ে আসলো। নদীর আম্মুর চিৎকার দিয়ে ধরলে নদী বলে উঠল, চাচা। কথাটা বলার সাথে সাথে নদী অজ্ঞান হয়ে গেল। নদীর রক্তপাত হতে লাগলো। সবাই ধরে নদীকে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। নদীর আম্মুর চোখের সামনে আশরাফকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলো। একটা কাজের মেয়ে দৌড়ে এসেছে ধরলো। নদীর আম্মু চলে গেলে ওইখানে নয়ন আসলো। নয়ন আশরাফকে দেখে দৌড়ে গিয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। নয়ন আশরাফকে দেখে দৌড়ে গিয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। নদীর গাড়ি চলে যেতে দেখলো। নয়ন একটা সিএনজি থামিয়ে আশরাফকে ধরে কান্না করতে করতে বলল, আব্বু চোখ খুলো আব্বু, তোমার কিচ্ছু হবে না। আশরাফ নয়নের গালে হাত দিয়ে বলল, নয়ন বাবা, আমার হাতে সময় নাই। আমি তোর আসল বাবা না, তোকে আমি রাস্তায় পেয়েছিলাম। এইটা তোর ছোটবেলার ছবি, আর নদী মামের থেকে ক্ষমা চাইয়া নিস। আশরাফের কথা শুনে নয়ন কিছু বলার আগেই আশরাফ নিথর দেহটা নয়নের কোলে ঢলে ধরল। নয়ন জোরে চিৎকার দিয়ে উঠল। রূপা ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে বলল, এই ছিল আসল কাহিনী। তুমি আমাকে যা বললে, কাজের লোক তোমাকে যা বলেছে তার অর্ধেক সত্য ছিল। বাট নদী তোমার সন্তানকে রাগে নষ্ট করে নাই। কোনো মা চাইবে না তার সন্তানের ক্ষতি হোক। আপু কি করতাম আমি? তোমাকে তো আমি সব বলছি। ওই ওর বেস্ট ফ্রেন্ডের সাথে একে অপরকে জড়িয়ে ধরতে দেখে আমার মাথা ঠিক ছিল না। আমার রাগ উঠে ওকে ওইখান থেকে নিয়ে আসলে ওই রাগে থাপ্পড় মারে, সাথে আমার সাথে রাগারাগি করে। আমি সহ্য করতে না পেরে থাপ্পড় মারছিলাম। ও রেগে আমাকে বলেছিল ওই আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, এই বাচ্চাও নষ্ট করে দিবে। আমি ফকিন্নির বাচ্চা হয়ে ওর গায়ে হাত তোলার সাহস কই থেকে পাই? আরও অনেক কথা বলে রাগে আমি চলে যাই। তার উপরে কাজের মহিলা বলে অপমান করছে, মাথা খারাপ হয়ে গেছিল। আমি বুঝতে পারছি, আমি তোমার সম্পর্কেও জানি, নদীর সম্পর্কেও জানি। বাট তুমি আর ওকে অবহেলা করো না। ওই পাগলের মতো হয়ে গেছিল, এক সন্তান হারিয়ে দুই তোমাকে। ওকে তো দেখেছো, ও একদম শুকিয়ে গেছে। ও ঘুমায়ও না, ঘুমের মেডিসিন দিতে হতো বা ইঞ্জেকশন দিয়েই ঘুম পাড়াতে হতো। ওর আর্তনাদ আমি শুনেছি, ওর ভেতরে যে কতটা কষ্ট আছে। ওর অহংকার এখনো যায় নাই। ওই এখনো আগের মতো আমাকে নিজের
কবজার ভিতরে থাকতে চাই। আমি কোনো কাজের ছেলে না, এখন আমি ওর চাচার ছেলে। আমার বাপের কম নাই, ওদের থেকে বেশি আছে। আমি ওই বাড়ির একমাত্র ছেলে, সব মেয়ে। আমার দাপট বেশি সেখানে। ওই আমাকে আবার আগের মতো কন্ট্রোল করতে চাচ্ছে। এইটাই ভুল ধারণা তোমার। ওই রাগী, ওই নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না। ওই প্রকাশ করতে না পেরেই এত দূর। ওই ভালোবাসতে গিয়ে নিজের রাগ অহংকারী ভাব দেখিয়ে ফেলে। বাট ওর মন ফ্রেশ একদম। তুমি ওকে বোঝার চেষ্টা করো নয়ন, আগের মতো ওকে ভালোবাসতে শুরু করো। এখন মাথায় তুলতে পারবো না। আমি কাউকে বলি নাই, ওই আমার বউ। দেখি আমার রেজাল্টটা দিক, তারপর সবাইকে জানাবো। জানো, ওর কিছু কথা কানে বাজলে আমার বুক কেঁপে ওঠে। ওর মতো স্ট্রং একটা মেয়ে কান্না করতে করতে আমাকে বলেছিল, রূপা, আমার ভাগ্য এত খারাপ কেন? আমি তো আল্লাহর কাছে কিছু চাই নাই। আমি তো আমার স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম। আল্লাহ আমার অতীতের পাপের শাস্তি আমাকে এভাবে দিল। মা ডাক শোনার আগেই সন্তানকে হারিয়ে ফেললাম। আর যাকে আমি আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছি, যখন তাকে আমি মন থেকে মেনে নিলাম, তখন আল্লাহ তাকেও আমার থেকে কেড়ে নিল। আমাকে আল্লাহ কেন নিয়ে যায় না? আমার বুকটাও অনেক ভারী লাগে। আমার সন্তান, আমার স্বামী আমার পাশে নাই। আমার বেঁচে থেকে কি হবে? রূপা নদীর কথাগুলো বলছিল আর চোখে পানি ফেলছিল। নয়নের চোখে পানি গড়িয়ে পড়ল। রূপা বলে উঠল, ওই ভার্সিটির ছাদ থেকে লাফ দিতে নিয়েছিল। হোয়াট? ওই তোমাকে আর সন্তানকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছিল। ওই কখন কি করতো ও নিজেই জানে না। বেশিরভাগ আমার সন্তান, আমার স্বামীকে নিয়ে এসে দাও বলে পাগলামি করেছে। আমি তো তোমার কথা শুনে রেগেছিলাম। ওর ওইসব দেখে নাটক বলে অবহেলা করে চলে যেতাম। আপু চুপ করো, আমি আর অতীতের কিছু শুনতে চাই না। আমি এখন আসছি, ভালো থাকো আপু। নয়ন বাইকের চাবি নিয়ে কফির বিল দিয়ে রূপার থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। 6 ঘন্টা জার্নি করে নয়ন গ্রামে চলে গেল। নয়ন বাসার ভিতরে প্রবেশ করতে দেখেই নদী মাথায় নয়নের আম্মু তেল দিয়ে দিচ্ছে। নয়নকে দেখে নদী বলল, 3 দিন কই ছিলে? কাজ ছিল। কি কাজ ছিল যে তুই 3 দিন বাইরে থাকলি? আম্মু, ক্লান্ত লাগছে। নয়ন রুমে চলে গেল। নয়ন ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে ঘুমিয়ে গেল। বিকেলের দিকে নদী নয়নের রুমে এসেছে। নয়নের পাশে বসে নয়নকে দেখতে লাগলো আর বলল, কত কিউট ভাবে ঘুমাচ্ছে। ফাজিল, ঘুম থেকে উঠলে আমার সাথে শুধু রাগারাগি করে। আমার উপরে প্রতিশোধ নেওয়া হচ্ছে, তাই না? একবার তোমার মন আবার জয় করে নেই, তখন আমিও প্রতিশোধ নিব। আমার সাথে এমন ব্যবহারের শাস্তি কি হতে পারে? ইস, মনটা চাচ্ছে কিস করি। নদী নয়নের ঠোঁটের কাছে গিয়ে কিস করতে যাবে, সাথে সাথে নয়ন চোখ খুলে ফেলল। নয়ন উঠে বসে পড়ল। নয়ন বলে উঠল, কি হচ্ছে এইসব? কিছু না, কিস করতে মন চাচ্ছে। এখান থেকে যান। যাব না, আদর করব। নদী কথাগুলো বলে নয়নের উপরে উঠে ঠোঁটের উপরে অত্যাচার করতে লাগলো। নয়ন সরিয়ে দিতে গিয়েও দিল না। নদী নিজের মন মতো করে কিস করতে লাগলো। নদী নয়নের উপর থেকে উঠে বলল, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। এখন এখান থেকে যাও। রাতের বেলা এসেছো, এখন দিনের বেলা সবাই জেগে আছে। না, সবাই দুপুরে ঘুমাচ্ছে। আমি এখন আদর চাই। তুমি আমাকে আদর না করলে আমি জোরে চিৎকার দিয়ে বলবো তুমি আমাকে রেপ করতে চাচ্ছ। বলেন যান। না, মুড নাই, আদর করার মুড আছে। নদী নয়নের উপরে উঠে কিস করতে লাগলো। নয়ন নদীর ঠোঁটের স্পর্শে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হতে লাগলো। নয়ন নদীকে সরিয়ে দিতে যাবে, নদীর সাথে সাথে হাত চেপে ধরে কিস করতে করতে নয়নকে উত্তেজিত করে দিল। নয়ন কন্ট্রোল হারিয়ে নদীকে নিচে ফেলে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী চোখ বন্ধ করে নয়নের স্পর্শ উপভোগ করতে লাগলো। নয়নের স্পর্শে নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। নয়ন আস্তে আস্তে নদীকে নিয়ে সুখের সাগরে ভেসে গেল। অনেকক্ষণ আদর করতে করতে ক্লান্ত হয়ে গেলে নদী নয়নকে নিচে ফেলে নয়নের বুকে মাথা দিয়ে শুয়ে বলল, এই বুকে কত বছর ধরে শুইতে পারি নাই। এই বুকের জন্য কতটা রাত ছটফট করছি আর কল্পনা করছি। এই বুঝি তুমি সকল রাগ অভিমান ভুলে আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবে, নদী, তুমি রাগ করলে তোমাকে কিউট লাগে। তুমি যত রাগ করো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি কান্না করো না। একটা বাবু নষ্ট হয়েছে তো কি হয়েছে? আমরা চাইলে তো আবার বাবা মা হতে পারবো।
নদী কথাগুলো বলে ডুকরে কান্না করে উঠল। নয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। নয়ন নদীকে সরিয়ে দিয়ে বলল, আপনার রুমে যান, এখন এখানে থাকা ঠিক হবে না। সরেন, আমি গোসল করে নামাজে যাব। নয়ন নদীকে সরিয়ে দিয়ে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিতে লাগলো। ওইদিকে নদী জামা কাপড় পরে ওর রুমে গিয়ে গোসল করতে লাগলো। নয়ন গোসল করে অজু করে মসজিদে চলে গেল। মসজিদ থেকে এসেছে নয়ন রুমে এসেছে, খাটে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। নয়নের রুমে নদী ঢুকে পড়লো। নদী নয়নের রুমে ঢুকে নয়নের পাশে বসে। কিস করতে যাবে, সাথে সাথে তুলি এসে বলল, আপু কি করো? নদী নয়নের পাশ থেকে উঠে মুখে থাপ্পড় দিয়ে বলল, মশা। নদীর থাপ্পড়ে নয়ন লাফ দিয়ে উঠল। নদীকে দেখে নয়ন রাগে লোক নিয়ে তাকিয়ে নদীকে বলল, থাপ্পড় মারলে কেন? আপু মশা মারছে। তুলির কণ্ঠ শুনে নয়ন নরম হয়ে গেল। তুলি বলে উঠল, আপু গ্রামে ঘুরতে যাবে না? নয়ন তুই ওঠ, সবাই যাবে। যা, ক্ষুধা লাগছে, তোরা রেডি হয়ে নে। আচ্ছা আপু আসো। তুলি নদী চলে গেল। নয়ন উঠে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে নিচে নামলো। নদী বলল, আমি খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নাও। আচ্ছা আপু, তুমি সবাইকে তুই বলো, শুধু নয়নকে তুমি বলো কেন? দুইজন একে অপরের দিকে তাকালো। নদী বলে উঠল, ওই তো নতুন, তোদের সাথে ছোটবেলা থেকে পরিচয়, আর ওই আমার ডান হাত ছিল, আর তুমি করে বলতাম, তাই সেই অনুযায়ী ওকে তুমি বলি। হ্যাঁ, আর নয়ন, তুই তো আপুকে কখনোই আপু বলে ডাকিস না। ডাকার প্রয়োজন মনে করি না, তাই ডাকি না। যা তো এখান থেকে। আম্মু, তোমরা যাও, আমি খেয়ে যাচ্ছি। আচ্ছা চলো সবাই যাই। সবাই বের হয়ে গেল। নয়ন খাবার খেয়ে রাকিবকে কল দিয়ে দুইজন একসাথে যেতে লাগলো। বাগানের দিকে গেল। নয়ন রাকিব বাগানে গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে থেকে গল্প করছে। তুলি নয়নকে দেখে বলল, নয়ন পেয়ারা খাবো, পেয়ারা পেরিয়ে দে তো। এহজন এহ ফল পেরে দিতে বলল। নদী তেঁতুলের দিকে তাকাতেই নয়ন তেঁতুল গাছে উঠতে লাগলো। তেঁতুল কেউ খাবে না, আমাদের যা লাগবে তা দেওয়া বাদ দিয়ে। নয়ন পড়ে যাবে কিন্তু। তুলি বলে উঠল। নয়ন কারো কোনো কথা না শুনে তেঁতুল গাছে উঠে পাকা তেঁতুল কাঁচা তেঁতুল পেরে নিচে নামলো। তুলি, রুহি, রাইসা হাত পাতলে নয়ন তিনজনের হাতে থাপ্পড় দিয়ে বলল। সরো এখান থেকে। নয়ন নদীর কাছে গিয়ে নদীর হাত দিয়ে বলল, দুইটাই আছে, যেটা ভালো লাগে খাও। সবাই অবাক হয়ে গেল। নদী খুশি হয়ে বলল, থ্যাংক ইউ আমার মনের কথা বোঝার জন্য। সবাই ব্রকুচকে তাকালো। নয়ন কিছু না বলে বাকি তিনজনের কথা মতো তাদের পছন্দের ফল পেরে দিল। তুলি, রুহি, রাইসা খুশি হয়ে জড়িয়ে ধরলো। নয়ন নদীর দিকে তাকালে দেখে রাগে তেঁতুল ভেঙে ফেললো। নয়ন ভয়ে তিনজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নয়নের আম্মু আতিয়ার চোখে বিষয়টা এড়িয়ে গেল না। নদী মজা করে তেঁতুল খেতে লাগলো। নয়ন বলে উঠল, এখানে থেকে সময় পার করবে নাকি? সবাই হাঁটো, সামনে নদীর পাড় আছে, ওইখানে গিয়ে বসি। সবাই হাঁটতে লাগলো আর গল্প করতে লাগলো। অনেক দূর যেতেই নদী পায়ের ব্যথা করতে লাগলো। নদী ক্ষেতের আইলের বসে পড়লো। রুহিরা হাসতে লাগলো, বলল, আপু, ঢাকা শহরে থেকে তুমি দেখছি সামান্য কয়েক কদমই হাঁটতে পারছো না। হাসিস না, রাগ হচ্ছে। এত হাঁটা যায় নাকি? আম্মু কত হাঁটবো? নদী আয় মা, আমার কাছে আয়। আতিয়া ধর ওকে। নয়নের আম্মু আতিয়া ধরে নিয়ে যেতে লাগলো। নদীর পাড়ে গিয়ে সবার সাথে বসে পড়লো। নয়নের আম্মু, নদীর আম্মু সবাই গ্রামে মানুষদের সাথে কথাবার্তা বলতে লাগলো। ওইদিকে নদী পা ব্যথায় বসে থেকে পা টিপতে লাগলো। নয়ন নদীর পাশে বসে পড়লো। নদী নয়নের দিকে তাকিয়ে বলল, দূরে বসো, তোমার তিন বউ রাগ করবে। হাঁটতে সমস্যা হচ্ছে, আর আশা লাগবে কেন? বাসায় যেতে পারতে না? বকা কেন দিচ্ছ? সবাই আসছে, আমি একা কি করব? নয়ন। হ্যাঁ আম্মু। নয়ন উঠে ওর আম্মুর কাছে গেল। নয়নের আম্মু বলল, তুই আর রাকিব গিয়ে আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আয়, ওইদিকে পাশে বিক্রি করছে। আব্বু, সবাই মিলে গেলে ভালো হইতো না? এত জনেরটা নেওয়া আসা টাফ হয়ে যায়। নদী হাঁটতে তো পারছে না। আমি এখানে থাকি, আপনারা যান। আমি নিয়ে যাচ্ছি। আতিয়া তুলি নদীকে ধরে নিয়ে যেতে লাগলো।
সবাই গিয়ে ঝালমুড়ি ফুচকা খেতে লাগলো। নয়নকে তুলি, রাইসা, রুহি খাবার দিতে গেল। নদীর দিকে তাকাতেই দেখে নদী রাগ কটমট করছে। তুমি খাও না কেন? তুই খা, আমার খাওয়া লাগবে না। নয়ন বলল। নদীকে হুট করে এত রেগে যেতে দেখে সবাই অবাক হইল। তুলি বলল, আপু ওর উপরে কেন রাগ দেখাও? ও কি করেছে? তুলি চুপ থাক, খা। নদী রাগে একপাশে দাঁড়িয়ে থাকলো। নয়নের আম্মু আতিয়া নদীকে বলল, এত রেগে কেন যাচ্ছ? বাসায় যাব, ভালো লাগছে না আমার। রাহেলা, চলো বাসায় যাই। আচ্ছা। নয়নের আম্মু টাকা দিয়ে সবাইকে নিয়ে যেতে লাগলো। নদী হাঁটতে কষ্ট হইলেও রাগে কাউকে ধরতে দিল না। নয়ন সোজা নদীকে কোলে তুলে নিল। নয়নের আম্মু ধমক দিয়ে বলল, নয়ন, হচ্ছে এটা কি? এটা গ্রাম অঞ্চল, নামিয়ে দে। কেউ তোদের ভাই বোন ভাবে না কিন্তু, সবাই খারাপ বলবে। নামিয়ে দে। নদী আপুকে নামিয়ে দে। নামিয়ে দে আমাকে। তোর 3 বউকে কোলে নে, তোর বউদের দিকে খেয়াল রাখ। নদী নেমে পড়ে নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নয়ন সোজা পড়ে গেল। নয়নের শরীরে কাদা লেগে গেল। আম্মু বলে উঠল, নদী, কি করলে এটা? আম্মু কিছু বলো না, মাথায় আবারও তার একটা ছিঁড়ে গেছে। কিছু বললে হুদাই চেতা যাবে। নয়ন, ওর থেকে দূরে থাকো। নদী হেঁটে চলে যেতে লাগলো। বাসায় চলে গেল। সবাই সোফায় বসে পড়লো। নয়ন বাহিরে নদীর জন্য মেডিসিন নিয়ে এসেছে। হাত পা ধুয়ে ভেতরে প্রবেশ করলো। নয়নের আব্বু বলে উঠল, কি ব্যাপার নয়ন, কই গেছিলি? ওনার জন্য মেডিসিন আনতে। এই নেন ব্যথার মেডিসিন। নয়ন এগিয়ে দিলে নদী রেগে মেডিসিনের পাতা হাতে নিয়ে এক এক করে সবগুলো বড়ি বের করলো। ঢিল মারলো। নদীর আব্বু ধমক দিয়ে বলল, কি করলে এইটা? সব মেডিসিন ফেলে দিলে? তোমার আবারও সেই আগের মতোই শুরু করেছো। তুমি কি কখনোই ভালো হবে না? নদী, এত রেগে কেন যাচ্ছিস মা? কি হয়েছে? এত রাগ করার কিছু তো আমি দেখতে পাচ্ছি না। তুই তো নিজেই আনন্দ করতে করতে গেলি, আর সেখানে কি এমন হইল যে তুই এমন করছিস? কি হবে? কিছুই হয়নি। আমার জন্য আপনার ছেলেকে ভাবতে না করেন। আমি আমার মতো থাকবো, আমাকে যেন আপনার ছেলে ডিস্টার্ব না করে। নদী রেগে উঠে চলে যেতে গেল। নয়নের দিকে তাকিয়ে নয়নের আব্বু বলল, নয়ন, তুই নদীর আশেপাশে আর যাবি না। নয়ন, তুমি কিন্তু একটু বেশি বেশি করছো। কই, আমাদের সাথে তো 4 বছর ধরে পরিচয়। আমাদের কথা তো কখনোই ভাবো না। আমরা জোর করে তোমার সাথে মিশি। আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজনকে তোমাকে বিয়ে করতে হবে। তোমার যাকে ভালো লাগবে তাকে করবে, বাট তুই আমাদের থেকে সব সময় দূরে থাকো। আমরা তোমার কেয়ার করি, বাট তুমি নদী আপুর মানে আমি সত্যিই বুঝতে পারছি না। হ্যাঁ, নদী আপু কিছু চাওয়ার আগে সব পেয়ে যায়। তোমাদের সম্পর্ক একদম স্বাভাবিক আমার লাগে না। তাহলে বাড়িতে কাজের লোক হিসেবে ছিলে, এতে মালকিনের সাথে এত তো মিশে যাওয়ার কথা না। ঠিক বলছিস। আর আমরা একটু জড়িয়ে ধরলে মাথায় থাপ্পড় দাও, বাহ, ধাক্কা মারো। আর সেখানে ও তো মানুষের সামনে আপুকে কোলে তুলে নিলে। তুমি কি আপুকে... চুপ। 3 জন একটা কথা বলবি না। আমি স্পষ্টভাবে আবারও বলছি, আমি তোমাদের কাউকে বিয়ে করব না। নয়নের কথা শুনে সবাই থমকে গেল। নয়নের দাদা বলে উঠল, তুমি এই ফ্যামিলির বাইরে কাউকে বিয়ে করতে পারবে না। যা বিয়ে করা, তোমাকে এই ফ্যামিলির যে কোনো মেয়েকেই বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি জানি, বাট আমি সময় হইলে বলবো কাকে বিয়ে করব। তাই প্লিজ 3 জন আমার পিছনে আর ঘুরো না। তুই কি নদীকে ভালোবাসিস নাকি? নদী আমার 3 বছরের ছোট, আর তোর অনেক বড়। ওর সাথে কখনোই তোর যায় না। আপু ভালো লাগছে না, রুমে যাব। নয়ন সোজা রুমে চলে গেল। নয়ন ওয়াশরুমে গিয়ে স্পিড নিয়ে বারান্দায় বসে বাহিরের দিকে তাকিয়ে খেতে খেতে লাগলো। নয়ন ভাবতে লাগলো, ফ্ল্যাশব্যাক। তোকে আমি বিয়ে করছি শুধুমাত্র তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তুই ভার্সিটির সবার সামনে আমাকে অপমান করেছিলি, আমাকে থাপ্পড় মারছিলি। আজ দেখ, তোকে আমি বিয়ে করে আমার জামাই বানাইলাম। পিচ্ছি পোলা, আমাকে কি বলছিলি? আমার জামাই নেশাখোর হবে, আমার বাচ্চার বাপ জুয়াখোর হবে, আমাকে দিনরাত মারবে। আমি কোনো ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখি না, আমি পোলা মানুষ। আরো কি কি বলছিলি বল এখন। নদী কথাগুলো বলে নয়নকে লাথি মেরে খাটে ফেলে দিল। নয়ন পেটে হাত চেপে ধরে বলল, আমাকে জোর করে বিয়ে করে
নিজেকে মনে করছেন আপনি জিতে গেছেন, আসলে ভেবে দেখেন জিতলে আমি জিতেছি। আপনার মতো হট গার্ল, সুন্দরী, এক কথায় ডানাকাটা পরীকে স্ত্রী হিসেবে পেয়েছি। আমার যে সামর্থ্য, আমি তো কোনো এক পেতনিকে পেতাম, সেখানে সুন্দরী বউ, সাথে বড়লোক। নয়ন হাসতে লাগলো। নদী রেগে নয়নের বুকে ঘুষি মারতে গেলে নয়ন হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে নিচে ফেলে। নদীর হাত দুইটা খাটের সাথে চেপে ধরে বলল, আমার সুন্দর বউ রাগ করলেও সুন্দর লাগে, যাই করো তাতে সুন্দর লাগে। এমন একটা হট বউ জীবনে পাবো কল্পনাও করি নাই। আমাকে ছাড় ফকিন্নির বাচ্চা, না হলে তোর কপালে দুঃখ আছে। ছাড়বো কেন জান? আজ তো আমাদের বাসর রাত, আজ কি ছাড়াছাড়ির দিন নাকি? আজ তো আদর করার দিন। নয়ন নদীর শার্টের বোতাম খুলতে লাগলো। নদীর আগে ঘৃণ্য এক প্রকাশ কান্না করে দিল। নয়ন নদীর কান্না দেখে নয়ন নদীকে ছেড়ে দিল। নদী উঠে বুকে হাত দিয়ে কান্না করতে লাগলো। নয়ন বলে উঠল। সরি। নদী রেগে থাপ্পড় মেরে দিল। নয়ন গালে হাত দিয়ে বলল, সরি তো বললাম। তুই এত খারাপ একটা মেয়ের অনুমতি ছাড়া তার সাথে জোর করতে তোর লজ্জা লাগে না? খুব তো লেকচার দিচ্ছিলি। এই লেকচারের আচরণ, তোরা সব ছেলেরা খারাপ। চুপ করে নাটক করবেন না। আমি আমার বউকে ধরছি, অন্য কোনো নারীকে ধরি নাই। আমার অধিকার আছে, বাট অনুমতি ছাড়া ধরা ঠিক না। আমি মানছি, বাট পরিস্থিতি অন্যরকম ছিল। আপনি অনুমতি না দিলে আমি আপনাকে ধরবো না। নয়ন কথাটা বলে পাশে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। নদী লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, তুই কাজের ছেলের মতো থাক। আমার সাথে একই বিছানায় ঘুমানোর সাহস কই থেকে পাস? কথাটা কি ভালোভাবে বলতে পারতেন না? এভাবে লাথি দিলেন, আমি কোমরে ব্যথা পাইলাম না। পাইসস, ভালো হইছে। মেয়ে মানুষ দেখে কিছু বললাম না, না হইলে হাত পা ভেঙে ফেলতাম। কি করবি? কিছু না। নয়ন বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে নদী লাথি দিয়ে বলল, এই ফকিন্নি ওঠে, আমার জন্য নাস্তা তৈরি করবি না নাকি? নয়ন ঘুম ঘুম চোখে নদীর দিকে তাকিয়ে বলল, কে আপনি? আমি তোর জম, উঠে যা নাস্তা বানা, আমি ভার্সিটিতে যাব। নয়ন হাই তুলতে তুলতে সোফা থেকে পা নামিয়ে বলল, আমি কেন খাবার বানাবো? তুই বানাবি না মানে? তুই এই বাড়ির ঘর জামাই, তোকে এই বাড়ির কাজ করতেই হবে। যা তাড়াতাড়ি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নে। পারবো না, নিজেরটা নিজে বানিয়ে খানগা। তোর আব্বুর নাম আশরাফ, তাই না? ওকে ঠিক আছে, আমি দেখি তোর বাপকে দিয়ে সব করাবো। তোর বাপ করলে চলবে? এই দাঁড়ান, আমি করে দিচ্ছি। আব্বুকে এখানে টেনে নিয়ে আসবেন না। গুড, যা এখন ওঠে। নয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নয়ন ব্রেকফাস্ট বানিয়ে দিলে নদী খেতে লাগলো। 1 মাস পর নদী ড্রিঙ্কস করে মাতলামি করছে। নয়নের টেনশন হলে বলল, আপনার মেয়ে তো এখনো আসলো না। চলে আসবে, এত বেশি পাকনামি করিস না তুই, ঘুমাগা। আমার ভালো লাগছে না, আমি বের হচ্ছি। নয়ন গাড়ির চাবি নিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগলো। নয়ন ক্লাবে চলে গেল। নদীর বান্ধবীর থেকে জেনে নয়ন সিঁড়ি বেয়ে উপরে রুমের দিকে যেতে লাগলো। দেখে নদীকে ওর এক ফ্রেন্ড টেনে নিয়ে যাচ্ছে। নদী রনিকে বলছে, আমার হাত ছাড়, আমার বর আছে। নয়ন জানলে কষ্ট পাবে, আমাকে ছেড়ে দে রনি, আমি বিবাহিত, আমাকে ছেড়ে দে। চুপ কর, আমি তোকে ভালোবাসি সে স্কুল লাইফ থেকে, আর তুই আমাকে বাদ দিয়ে ওই পিচ্চি ছেলেকে বিয়ে করে নিলি। তুই আমাকে ঠকাইছস, তাই আমি তোকে আমার করে নিব। ওই পিচ্চি তোকে স্পর্শ করার আগে আমি তোকে আমার করব। রনি ছাড় বলছি, আমি তোকে মেরে ফেলবো বলে দিলাম। আমাকে ছাড়, আমার শরীর শুধু ওই পিচ্চির জন্য, কারণ ওই আমার স্বামী। আমি যত ওর উপরে রাগ দেখাই, আমি তো অস্বীকার করতে পারবো না ওই আমার হাজবেন্ড না। ওরা কথা বলতে লাগলো। নয়ন রেগে দৌড়ে গিয়ে নদীর হাত ধরলো। নদী নয়নকে দেখে জড়িয়ে ধরলো। নদীর বন্ধু নয়নকে বলল, এই পিচ্চি, এখান থেকে যা। আমার বউকে নিয়ে যাব? সে তো তোকে বউ হিসাবে মানে না, তুই এখান থেকে চলে যা, না গেলে মরতে হবে তোকে। তোর মতো বোকা চন্দ্রবিন্দু আমাকে মারবে? আমার হাতের একটা ঘুষি খাইলে থাকতে পারবি দাঁড়িয়ে?
এই কে কোথায় আছোস, ধর এই পিচ্চিকে। রনির ফ্রেন্ডরা ধরলে নয়ন সবগুলোকে মেরে ফেলে দিল। রনির মুখে সজোরে ঘুষি মেরে নদীকে কোলে তুলে নিয়ে চলে গেল। রনি উঠতে গিয়েও উঠতে পারল না। নদী নয়নের শার্টের বোতাম খুলতে লাগলো। নয়ন নদীকে বলতে লাগলো, নেশা করতে করতে একদম উপকার করে ফেলছেন। এত উপকার করেন কিভাবে? নদী গাড়িতে বসিয়ে দিলে নদী নয়নকে টান দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নয়নের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নয়ন নদীকে সরিয়ে দিতে লাগলো। নদী নয়নের গালে আঙ্গুল দিয়ে স্পর্শ করতে করতে বলল, আমার আদর লাগবে, তুই আমার বর হোস না, আমাকে তুই আদর করবি না। নদীর কথা শুনে নয়ন মনে মনে বলতে লাগলো, যাক, ভাগ্য ভালো নেশা অবস্থায় যে আমাকে কাছে চাচ্ছে, এইটা অনেক ভালো। একটু হইলেও মোরে লাইক করা শুরু করছে। এই দরজা লাগিয়ে দিলি কেন? আমাকে আদর কর, না হইলে আমি তোকে মেরে ফেলবো, বলে দিলাম। নয়ন কিছু না বলে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলো। নদী মাতলামি করতে লাগলো। নয়ন বাসায় চলে গেল। নদীকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিল। নদী নয়নকে কিস করতে লাগলো। বাসার ভিতরে ঢুকলে নদীর আম্মু বলল, তোকে যে না করলাম যেতে, তুই কেন গেলি? সকালে একবার নদীর ঠিক হোক, তোর দেখ কি করি। সরেন সামনে থেকে। নয়ন নদীকে নিয়ে রুমের দিকে চলে গেল। নয়ন নদীকে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিতেই নদী নয়নের কলার ধরে টান দিয়ে নিজের উপরে ফেলে। নয়নকে কিস করতে লাগলো। পাগলের মতো কিস করতে লাগলো। নয়ন নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হতে লাগলো। নয়ন ভিডিও চালু করে দিয়ে বলল, আমাকে ছাড়েন, আমি কিছু করতে পারবো না। আপনি সকালে উঠে আমাকে মারবেন, গালাগালি করবেন, ছাড়েন আমাকে। আমাকে দূরে সরিয়ে দিস না, আমার আদর না করলে আমি মরে যাব। আমাকে বাধা দিস না, আমি তো তোর বউ, এমন কেন করস? বউ হইলে কি আপনি তো আমাকে অনুমতি দেন নাই? আমি তোকে অনুমতি দিচ্ছি, আমাকে আদর করতে দে। নদী নয়নকে নিচে ফেলে আদর করতে লাগলো। নয়ন নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো। নদীকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। দুইজন নিজেদের মাঝে হারিয়ে যেতে লাগলো। সকালে ঘুম ভাঙলে নদী নিজেকে নয়নের বুকে দেখে চমকে উঠলো। নদী উঠে নিজের দিকে আর নয়নের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিল। নয়ন লাফ দিয়ে উঠে পড়ল। নয়ন বলে উঠল, কি হইছে? কুত্তা, তুই আমার সাথে কি করছস? আমার নেশার ঘোরে সুযোগ নিয়েছিস। ওয়েট, আমি জানতাম সকালে উঠে এমন করবেন। নয়ন ফোনটা নিয়ে ভিডিও চালু করে দিয়ে বলল, দেখেন কে কি করছে। নয়নের হাত থেকে ফোন নিয়ে নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদী তোতলাতে তোতলাতে বলল, লুচ্চা, তুই ভিডিও কেন করছস এইসব? দেখানোর জন্য। সকাল হইলে তো আমার উপরে চিল্লাবেন, সব সময় ভুল করবেন আপনি, আর নাম হবে আমার। তা তো হবে না, আপনার অনুমতি নিয়ে আপনার সাথে ছিলাম। তোকে আমি মেরে ফেলবো। নদী উঠে এসে নয়নকে মারতে যাবে। নয়ন কোমর টান দিয়ে ধরে, হাত পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় হয়ে গেল। নদীর ঠোঁটে ছেড়ে দিয়ে নদীকে নিজের সাথে জোরে চেপে ধরে বলল, তুমি যত রাগ দেখাও, আমার হক তুমি কাউকে দাও নাই, এটা ভেবে আমার অনেক ভালো লাগছে। তুমি আমাকে স্বামী হিসেবে না মানলেও তুমি আমার জন্য তোমাকে সেভ রাখার চেষ্টা করছো। কিন্তু তুমি যে ফ্রেন্ডদের সাথে থাকো, ওরা সবগুলোই এক একটা। নয়ন আর কিছু বলবে, হুট করে নয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। তুলি নয়নকে বলল, খেতে ডাকে, ফুপিরা এসেছে। যা, আমি আসছি। আচ্ছা, তুই কি আসলেই আমাদের কাউকে বিয়ে করবি না? না। ও। তুলির মনে আঘাত লাগলে কিছু না বলে চলে গেল। তুলির চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন বাহিরের দিকে তাকিয়ে দেখে উঠে নিচে চলে গেল। নয়ন নিচে গিয়ে সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। নয়নের বড় ফুপি বলে উঠলো, নয়ন, তুই তো আমাদের বাসায় যাস না, এত কিসের ব্যস্ততায় থাকোস? যাব করে যাওয়া হয় না। বড় নদীতে গোসল করতে গিয়েছিলি, তাও আমাদের বাসায় উঠোস নাই? মানে ফুপি, অনেক মানুষ নিয়ে গেছিলাম, তাই আর উঠি নাই। আর নৌকা নিয়ে গেছিলাম তো। দেখো, তোমার ছেলে কই কই যায় আমরা কিছুই জানি না। আমি জানতাম আমাদের নদীতে ছিল, গেছিল আরেক জায়গায়। আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও। পুপি, আছো তোমরা? সবাই খাবার খেতে বসলো। নদীকে আসতে না দেখে নয়ন বলল, আন্টি, নদী আসলো না?
আমাকে ধমক দিয়ে সরিয়ে দিয়েছে, ও খাবে না। বাদ দে মা, তুই বসে। রাগ উঠেছে, খাবে না। তোর ভাতিজা খাবে না আর তোমরা খাবা? আফা শুনে না, বেশি রাগ তার। আমিও দেখছি। বড় ফুপি খাবার নিয়ে চলে গেল। নয়ন মুখে খাবার নিতেই উপর থেকে চিল্লাপাল্লাক শব্দ হতে লাগলো। নয়নের আম্মু বলল, নদীর রাগ এখনও কমে নাই, আগের থেকে ও বেশি বিগড়ে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না ও রাগ কেন করছে। বাদ দাও তো, ওর রাগ কেন হয়েছে জানি, বাট ওর রাগের কোনো ভিত্তিক নাই। নয়ন তুমি যাও, বড় বাবার সাথে খারাপ ব্যবহার না করলেই হয়। না, নয়নকে যেতে না করেছি, নয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। নয়ন ছাড়া ওকে শান্ত করতে কেউ পারবে না। নয়ন তুমি যাও। আমি গেলে আপনার মেয়ে থাপ্পড় খাবে। তোমার যা মন চায় তাই করো, আমাদের কেন বলছো? নয়ন উঠতে যাবে দেখে নদী নিচে নেমে আসছে আর বলছে, আমি খাবো না বলছি তো ফুপ্পি, তুমি আমার পেছনে লাগা বন্ধ করো। আব্বু আমি বাসায় যাব, আমি এখানে এক মুহূর্তও থাকবো না। আব্বু আমাকে গাড়ির চাবি দাও। নদীর কথা শুনে বড় ফুপি বলে ওঠে, তোর বোনের বিয়ে, তুই সেখানে থাকবি না? তোর তোর কি হয়েছে সেটা তো তুই একবার আমাদের বলবি নাকি? আমার কিচ্ছু হয় নাই, আমার এখানে ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যেতে চাই। আমার সোনা আম্মু, এমন করিস না, তুই আমার সোনা ময়না, রাগ করিস না আম্মু। বড় ফুপি নয়নের আম্মু তুলির আম্মু বোঝাতে লাগলো। ছোট ফুপিও ধরলো। নদী কারো কথা না শুনে ছুটে যেতে লাগলো। নদীর ওড়না ফুপির হাতে চলে আসলো। নয়ন রাগ কন্ট্রোল করতে পারলো না। নয়ন উঠে নদীর হাত ধরে নদীকে ঘুরিয়ে সজোরে থাপ্পড় মারতে যাবে, সবাই চিৎকার দিয়ে উঠলো। নদী রাগে বলল, মার হাত থামিয়ে রাখছস কেন? মার আমাকে। নয়ন নদীর চোখের পানি মুছে দিতে দিতে বলল, কান্না বন্ধ করো। আমার উপরে রাগ আমার উপরে দেখাও, বাকিদের উপরে কেন রাগ দেখাচ্ছ? ছাড় আমাকে। তুই কে যে তোর উপরে আমার রাগ করতে হবে? আমি তোর কেউ না, আর না তুই আমার কেউ হোস। তুই আমাকে ছেড়ে দে বলছি। চলো, খাবার খেয়ে নিবে। পা ব্যথা করছে, আমি পা টিপে দিচ্ছি। চলো খেয়ে নাও আগে, তারপর আমি ঘুম পাড়িয়ে দিব। চলো। না তুই ছাড়। তোর 3 বউয়ের খবর নে, আমার খবর তোকে নিতে হবে না। মেঝো আপু, মেঝো আম্মু, আপনার ছেলেকে বলেন আমার হাত ছাড়তে, না হইলে কিন্তু আমি। নয়ন রাগে ধমক দিয়ে বলল, এই না হইলে কিরে, তুই কোথায় রাগ দেখাস? তোকে এত ভালো মানুষ করে বুঝাই, তোর কানের ভিতরে যায় না? কোনো কথা বলবি না, এখন আমার সাথে চল। যদি বেশি কথা বলস, ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। ফাইজলামি করস? মেরে ফেল। তুই আমাকে ধোকা দিয়েছিস। তুই আমাকে তুই বললি, আমার উপরে হাত তুলতে নিলি। তুই আমার সাথে কথা বলবি না, তোর বউদের কাছে যা। আমি তোর কেউ না, তুই আমাকে ছেড়ে দে। নদী কথাগুলো শুনে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো ফুপিয়ে। নয়ন নদীর দিকে হাত দিয়ে বলল, কামড় দাও। নয়নের কথা শুনে নদী নয়নের বাহুতে কামড় মারলো। নয়নের আম্মু বলল, নদী কি করছিস? আমার ছেলে লাগছে কিন্তু। নয়ন হাত শক্ত করে ধরে রাখলে নদী মারতে মারতে বলল, কামড় দেওয়া যায় না, এত শব্দ করস কে? নদীর কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলল। নয়ন নদীকে কোলে তুলে নিয়ে বলল, লেগ পিস কামড় দিয়ে দেখো, আসলে তোমার দাঁতে সমস্যা নাকি? তুমি না খেয়ে দুর্বল হয়ে গেছো। এই দেখো, আমার হাত নরম। কই দেখি। নদী হাত ধরলে নয়ন স্বাভাবিক করলে নদী বলে উঠল, ক্ষুধা লাগছে, খাওয়ায় দে। চলো। না, এখানে বসে খাবো। আচ্ছা ফুপি, দেন। নয়ন বড় ফুপির থেকে খাবার প্লেট নিয়ে নদীকে সোফায় বসিয়ে দিয়ে নিচে বসে লেগ পিস এগিয়ে দিয়ে বলল, কামড় দাও। নয়ন নদীকে বাচ্চাদের মতো করে খাওয়াচ্ছে। সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। বড় ফুপি বসতে বসতে বলল, নয়নের কাছে নদী একদম বাচ্চা হয়ে গেল। নয়নকে কি নদী চেনে আগে থেকে নাকি? যাক, মেয়েটা শান্ত তো হয়েছে। নদীর দিকে নয়নের আম্মু আজ চোখে দেখতে লাগলো। তুলি আজ চোখে দেখতে লাগলো, চোখের কোনায় পানি জমাট বাঁধলো। রোহি বলে উঠল, যত যাই বলো, নদী আপু নয়নকে ভালোবাসে। আমরা যখন থেকে নয়নের সাথে ফুচকা খাওয়ানোর জড়িয়ে ধরে ছবি তুলেছি, তখন থেকে নদী আপু পাগলামি করছে। আমিও বিষয়টা খেয়াল করছি। ওদের ভিতরে কখনোই মালকিনার কাজের লোকের ব্যাপার না। সে কখন থেকে সবাই আপুকে সামলাতে চাচ্ছে, কোনো মানুষের কথা ওই শুনতেই পারছিল না। মেজো,
তুই কি কিছু লুকাচ্ছিস? সত্যি করে বল, ওদের ভিতরে কি চলছে? আমি কিছু বলতে পারবো না। নয়নকে জিজ্ঞেস করে দেখেন কি বলে। আমি কোনো কিছু বলতে পারবো না। ওরা বলবে। তার মানে ওরা একে অপরকে ভালোবাসো তোমরা দুজন? তাহলে আমাদের থেকে কেন লুকাচ্ছ? সত্যি বলতে পারবো না, নয়ন নিজে থেকে বলবে। নয়ন কি করবে ওই ভালো জানে। ওদের সম্পর্ক ভালো যাচ্ছে না, এইটা শুধু বলতে পারবো। এই নয়ন, এই দিকে আসো। নয়ন নদীকে পানি খাওয়িয়ে দিয়ে বলল। আমি খেয়ে আসি। যাও। নদী বসে থাকলো, নয়ন গেলে। নয়ন বসতেই দাদা বলে উঠল। নয়ন, তোমাকে যা জিজ্ঞেস করব তুমি সোজা বলবে, মিথ্যা কোনো আশ্রয় নেবে না। মিথ্যাবাদীকে আমি লাইক করি না। তোমার মেজো চাচ্চু আমাকে মিথ্যা বলে বিয়ে করেছিল, যে কারণে তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। হ্যাঁ, কি কথা শুনতে চান? নদী রুমে চলে গেল। নয়ন দাদার দিকে তাকালে দাদা বলল। নদী দাদুমণির সাথে তোমার কি সম্পর্ক মিথ্যা? বলো না মিথ্যা বলে। হ্যাঁ, আমি সত্যি জানলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। হ্যাঁ, এই বলে রাখলাম আমি। হ্যাঁ, নদীর সাথে কি সম্পর্ক সেইটা না জানলে হয় না? না, হয় না। তোদের ব্যবহার বুঝিয়ে দিচ্ছি, বাট তোর মুখ থেকে আমি শুনতে চাই। যা বলবো সেটা তোমরা হজম করতে পারবে না, তাই মুখ খুলতে চাই না। কেন হজম করতে পারবো না? তুমি নদী আপু একে অপরকে ভালোবাসো, এইটাই তো নাকি? নয়ন, কোনো কথা লুকাস না। ওকে পছন্দ হলে বলতে পারস। ওই আমার ভাতিজি, বাইরের কেউ তো আর না। কিন্তু তোর বয়সে বড় হয়, এটাই একটু সমস্যা। সমাজের মানুষ কি বলবে? আমি সমাজকে ধার ধারি না। আমার মন যেটা সঠিক মনে করে আমি তাই করি। সবাই যেহেতু বুঝে গেছেন, তাহলে লুকানোর দরকার নাই। নদী আমার স্ত্রী। নয়নের কথা শুনে সবাই থমকে গেল। রোহিত, তুলি, রাইসা বিষম খেলো। তুলির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তুলি হাসি রেখেই বলল। মজা করছো? আমি মজা করার মানুষ না। এতদিনে বুঝে গেছস, নদী আমার স্ত্রী। কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি ওকে ছেড়ে চলে আসি। ওকে আমি ডিভোর্স দিব, তাই আমি কাউকে কিছু জানাই নাই। হোয়াট? তার মানে এই মেয়েটাই নদী ছিল? নদী এত খারাপ? আমার ভাইয়ের উপর অত্যাচার করেছে, আর আমি কখনোই ওকে নিজের ভাইয়ের বউ হিসেবে মেনে নেব না। ওই বাচ্চা নষ্ট করেছে কাকির জন্য। তোর আব্বু মারা গেছে, ওই বিয়ে আমি কখনোই মানব না। আতিয়ার কথা শুনে সবাই বলে উঠল। বাচ্চা নষ্ট করছে মানে? হ্যাঁ নয়ন আর নদীর বাচ্চা হয়েছিল, ওই নয়নের ওপর রাগ করে বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে। এইটা ভুল কথা। নদী কখনোই নিজের সন্তানের ক্ষতি করতে পারে না। নদী ইচ্ছে করে কোনো কিছুই করে নাই। কাকি আমাকে বোঝাতে আসেন না। নয়নের সাথে আমার যখন পরিচয় হয় তখন আমি সব জেনেছি। আমি আমার ফ্যামিলিকে কাউকে বলিনি যে কি অবস্থায় ও থেকেছে। আর কাকি, আপনি এত নিচু মন মানসিকতার মানুষ? ছি, আমি তো ভাবতেই পারছি না। ওই লোকগুলো আপনারা। ভাই খবরদার তুই নদীর কাছে যাবি না। আপু, আমি ভুল বুঝেছিলাম। আমি আমার আব্বুর খুনিকে পেয়েছিলাম। ওরা ছিল চাঁদাবাজ। ওরা আব্বুকে মেরে ফেলেছে অন্য কাউকে ভেবে। আর নদী আব্বুকে বাঁচাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছিল। নদী সব খুলে বলে। আতিয়া বলে উঠল। ভালো হয়েছে, তাও তুই নদীর সাথে থাকতে পারবি না। ওর মতো মেয়ের সাথে আমি জেনে শুনে আমার ভাইকে কখনোই থাকতে দেব না। তোকে চাকরের মতো দেখেছে, তোকে সবার সামনে অপমান করাই ছিল ওর কাজ। ওই তোর সাথে কম অন্যায় করেছে, ওর শাস্তি পাওয়া উচিত ছিল। আর সন্তান স্বামী হারানোর নাটক কম করতে বলেন আপনার মেয়েকে। আতিয়া, বেয়াদবি করিস না। নদী তো নিজের ভুল বুঝতে পারছে। মেয়েটা কি কম কষ্টে ছিল? নিজের ভাতিজির কষ্ট দেখলেন, আর আমার ভাইকে যে দিনের পর দিন অপমান অবহেলা করে গেছে, গায়ে হাত তুলেছে, সেই সব কি হবে? ওই কখনো নয়নকে স্বামী হিসেবে সম্মান দেয়নি। আতিয়ার সাথে আমি একমত। আমি নদীর সাথে এই বিয়ে মানি না। আমার ছোট ছেলে সেখানে এত অত্যাচার করছে। আমার ছেলেটা কত কষ্টে ছিল, কত অপমান অবহেলা সহ্য করেছে।
আতিয়া আর রাহেলা চুপ করো। নয়ন নদীর বিবাহিত, ওরা ডিসিশন নিবে একসাথে থাকবে নাকি আলাদা হয়ে যাবে। আমি কোনোভাবেই এই বিয়ে মানি না আফা। আমার ছোট ছেলেটাকে জোর করে বিয়ে করছিল শুধুমাত্র প্রতিশোধ নেয়ার জন্য। কতটা জঘন্য মস্তিষ্ক বুঝতে পারছেন আপনি? নয়ন ওর আম্মুর কথা শুনে রাগে বলল, আম্মু চুপ করো। ওই রাগী বদমেজাজি জিদ্দি, বাট ওর মন ফ্রেশ। ওই রাগের মাথায় জ্ঞান থাকে না। ওই কি করছে? ওই ভালোবাসার জন্য পাগল। ওর এইরকম স্বভাব আমি যতটুকু বুঝতে পারছি সম্পূর্ণ আমার শাশুড়ির জন্য হয়েছে। উনি মানসিক চাপে রেখে আর প্রশ্রয় দিয়ে ওকে এই রকম বানাইছে। ওই আমাকে যথেষ্ট ভালোবাসে, এইটা আমি ভালো করে জানি। ওই ভালোবাসা প্রকাশ করতে না পেরে উল্টাপাল্টা কাজ করে, এইটা ওর সমস্যা। তুই আমার মুখের উপর চিল্লায় কথা বলছিস? তোর সাহস কি করে হয়? আমি এত বড় হয়েছি, কোনো দিন আম্মু আব্বুর চোখের দিকে তাকিয়ে কথা বলি নাই, আর তুই সেখানে কিনা। আম্মু সরি। নয়ন হাত ধুয়ে চলে গেল। নয়নের আম্মুর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তলি, রাইসা, রুহি হাত ধুয়ে চলে গেল। নয়ন রুমে গিয়ে উপর হয়ে শুয়ে থাকলো। নয়ন মনে মনে ভাবতে লাগলো, আবেগের বয়সে গিয়ে আপুকে সব বলে দিয়েছিলাম। আল্লাহ এই জন্য কারো নামে বদনাম করতে না করছিল। বদনাম করছি, তার ফল এখন পাচ্ছি। কার কোথায় কি হবে কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। উফ, নিজের বোকামির জন্য রাগ হচ্ছে। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে নদীর কথা মনে পড়তেই নয়ন নদীর রুমে গেল। নদী পা কুঁচকে শুয়ে আছে। নয়ন নদীর পায়ের কাছে বসে নদীর পা দুই জোড়া নিজের কোলে নিল। নদীর চোখ খুলে বলল, কি করছো? আমার রুম থেকে যাও, কেউ দেখলে নানা কথা বলবে। বলবে, তুমি চুপচাপ শুয়ে থাকো। নয়ন নদীর পা টিপে দিতে লাগলো। নয়ন নদীর স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নদী নয়নের মাথা ধরে সোজা লিপকিস করতে লাগলো। নয়ন নদীর মাথার পিছনে ধরে কিস করতে লাগলো। 3 মিনিট পর থেকে উপরে ছেড়ে দিল। নয়ন নদীকে শুইয়ে দিয়ে বলল, ঘুমাও, আমি পা টিপে দিচ্ছি। তোমার বুকে মাথা না দিয়ে আমার ঘুম আসে না। তোমার বুকে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি, এমন দম বন্ধ হয়ে আসে। তলি রুমে আসতেই নদী তাড়াতাড়ি করে নয়নকে বলল, নয়ন যা এখান থেকে। আপু, নাটক করতে হবে না, আমরা সবাই জানি নয়ন আর তুমি বিবাহিত। তলির কথা শুনে নদী অবাক হয়ে গেল। তলি পাশে শুয়ে পড়লে নয়ন পাশে শুয়ে নদীকে বুকে টেনে নিল। নদীর লজ্জা লাগলে নয়ন বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পাশে তুলি ঘুরে শুয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। নদী নিশ্চিন্তই ঘুমিয়ে গেল। নদী ঘুমিয়ে গেলে নয়ন আস্তে আস্তে নদীকে বালিশে শুইয়ে দিল। নয়ন তুলিকে বলল, আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের আগেই বলছি আমি তোদের বিয়ে করব না, তোরা শুনোস নাই? তুলি রেগে খাট থেকে উঠে নয়নের কলার ধরে বলল, তুই আমাদের আগে কেন বলিস নাই তুই বিবাহিত? তাহলে তো আমরা তোকে নিয়ে স্বপ্ন দেখতাম না। তুই শুধু বলতি বিয়ে করবি না। আমরা তো ভাবছি এখন পছন্দ না, আস্তে আস্তে ঠিক আমাদের কারো না কারো মায়ায় পড়বি। কিন্তু তুই তো উল্টো অন্য কাউকে ভালোবাসিস, সাথে বিয়েও করে ফেলছিস। তুলি আসতে, নদী ঘুমাইছে। তোর বউয়ের প্রতি এত ভালোবাসা তাহলে কেন? বউকে সবার সামনে পরিচয় দিস নাই? বারান্দায় চল। নয়ন তুলিকে নিয়ে বারান্দায় গিয়ে বলল, আপু তোদের যা বলল আমি সেইটা জানতাম, সেটাই আপুকে বলছি। আমি জানতাম না। আমি চলে যাওয়ার পর ওইখানে কি হয়েছে। ওই আব্বুকে বাঁচাতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পড়ে গিয়ে বাবু নষ্ট হয়ে যায়। আমি না জেনে না বুঝে রাগে ওকে ছেড়ে চলে এসেছি। ওর সাথে কোনো যোগাযোগ রাখি নাই। ওই বেচারা আমাকে হারিয়ে, সন্তান হারিয়ে কী অবস্থায় ছিল ভাবতে পারছস? একজন মেয়ের কাছ থেকে তার সন্তান স্বামী না থাকলে সেই মেয়ের ভিতরে কেমন অবস্থা হয় একবার রিয়েলাইজ কর, তাহলে বুঝতে পারবি নদী আগের তুলনায় শুকিয়ে গেছে। ওর চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। ওই আমাদের টেনশনে শেষ হয়ে গেছে। সব বুঝলাম, হ্যাঁ মানছি আপু অনেক কষ্টে ছিল, বাট তুই তো একবার আমাদের জানাতে পারতি। কি জানবো? আমি তো নদীকে ডিভোর্স দিতে চাইছি। আমি নদীর সাথে থাকতে চাই নাই। কে জানতো? আমি যা জানি সম্পূর্ণ ভুল জানছি। আর আমি ওকে অসম্ভব ভালোবাসি রে। ওকে ছাড়া আমার মনের ঘরে কাউকে
বসাতে পারবো না। আমি যতবার ভাবছি তোকে আমি বিয়ে করব, ততবার আমার চোখের সামনে শুধু নদীর চেহারা ভেসে আসতো। আমাকে তুই বিয়ে করতে চাইছস? নদী আমার লাইফে না থাকলে আমি তোকে বিয়ে করতাম, এইটা সত্য কথা। তুই অনেক ভালো একটা মেয়ে, তুই জীবনে ভালো একজন হাজব্যান্ড পাবি, দেখিস। ভালো হাজবেন্ড দিয়ে কী করব? যেখানে নিজের শখের মানুষ অন্য কাউকে বুকে নিয়ে ঘুমাবে, সেখানে ভালো হাজবেন্ডের কোনো মূল্য থাকে না। ভালোবাসলে যে তাকে পাওয়া লাগবে এমন কোনো কথা নাই। কিছু কিছু ভালোবাসা অপূর্ণতা সুন্দর রে। হ্যাঁ জানি, কিন্তু মন যে মানছে না। যতবার ভাবি তুই অন্য কারো বুকে ভিতরে ভেঙে ডুবলে মুচড়ে যাচ্ছে রে। তোকে কিভাবে বোঝাবো, তুই বুঝবিও না। তুই তো আর আমার মতো একতরফা কাউকে ভালোবাসিস নাই। তুলির কথায় নয়ন কিছু বলার ভাষা খুঁজে পেল না। তুলি নয়নকে বলল, একবার আমাকে নিজের ইচ্ছে জড়িয়ে নিবি? আমি একবার অনুভব করতে চাই প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে কেমন শান্তি লাগে। নয়ন না চাইতে নদীর দিকে হাত বাড়ালো। তুলি নয়নকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, তুই আমার ভাগ্য কেন থাকলি না নয়ন? তোকে একতরফা ভালোবেসে আমি কি অন্যায় করে ফেলেছি? তোকে নিয়ে হাজার স্বপ্ন মনের ভেতরে বুনেছি, সব স্বপ্ন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। আগে তো একটা আশা ছিল, আজ তো সেই আশাটুকুও রইল না রে। তুলি হাউমাউ করে কান্না করতে লাগলো। নয়ন হতভম্ব হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকলো। তুলি নয়নের শার্টের সাথে নাকের পানি চোখের পানি মুছতে লাগলো। তুলি নয়নকে ছেড়ে দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, চলে যা, পিছনের দিকে আর তাকাস না। উল্টাপাল্টা মাথায় নিয়ে আসিস না। যা ভাবছি তা কখনোই আমি করব না। আমি ভীতু মেয়ে না, আমার জীবনের মূল্য আছে। আমি এত সহজে আমার জীবন দিব না। তোকে পাই নাই তো কি হয়েছে? এর জন্য নিজেকে শেষ করব, অত ভালো মানুষ আমি না। যা এখান থেকে। ক্ষমা করে দিস আমাকে, আমি তোর চোখের পানির যোগ্য না রে। ঠিক কথা বলছস। আমি কেন তোর জন্য চোখের পানি ফেলবো? তুই আসলেই আমার চোখের পানির যোগ্য না। চলে যা আমার সামনে থেকে। নয়ন চলে গেল। তুলি হাঁটু গেড়ে বসে অঝরে কান্না করতে করতে বলল, আল্লাহ গো, তোমার ভালো না বেশি তোমার এক বান্দাকে ভালোবেসে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আল্লাহ গো, আমাকে তুমি ধৈর্য দাও। আল্লাহ, আমি আর তোমার ওই বান্দার জন্য কান্না করতে চাই না। 10 দিন পর বিয়ে বাড়িতে সবাই আনন্দে মজে আছে। শুধু নয়ন বাদে নয়ন চেয়ারে বসে আছে। নদী কিছু ছেলেদের সাথে নাচানাচি করছে। নয়ন রাগে শরীর কাঁপতে লাগলো। নদীর কোমরের ছেলেটা হাত দিতে যাবে, নয়ন রাগে উঠে নদীর কাছে গিয়ে টান দিয়ে নদীকে নিজের কাছে নিয়ে আসলো। নদী বলে উঠলো, হচ্ছেটা কি? আমার হাত ছাড়ো। আমাকে কেন ধরছো? তোমার মা বোন দেখলে কথা শোনাতে আসবে, হাত ছাড়ো। নোংরামি করা বন্ধ করো। নদী, আমার রাগ তুলো না। আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আমার মন যা চাইবে তাই করব। হাত ছাড়ো। তুমি আমার সাথে চলো। নয়ন নদীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নয়নের আম্মু বলে উঠলো, বিয়ে বাড়িতে এত মানুষের সামনে ওর হাত ধরে কি বোঝাতে চাস? দুনিয়াতে কি আর কারোর বউ নাই নাকি? আম্মু। চুপ কর, আম্মু আম্মু করবি না। আম্মু, আমার অত শখ নাই আপনার ছেলের হাত ধরে হাঁটার। আমার হাত ছেড়ে দিতে বলেন। আপনারা তো মা মেয়ে বললেন আমি যেন আপনার ছেলের আশেপাশে না যাই। এখন আপনার ছেলেকে কেন সামলান না? আমার হাত ছাড়তে বলেন, আমি ওখানে ওদের সাথে নাচবো। আম্মু, তুমি ওকে হুমকি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তোর কোনো সমস্যা? আমি বলছি না ওকে আমি ছেলের বউ হিসেবে মানব না? মানুষ তাকিয়ে আছে, একটা কথা আমাকে বলবি না। ওর হাত ছাড়। আম্মু। নয়নের আম্মু ওদের হাত মাঝখানে হাত দিয়ে এক ঝটকায় দুইজনের হাত ছাড়িয়ে দিয়ে হেসে সামনে ব্যক্তির সাথে কথা বলতে বলতে চলে গেল। নদী রাগে বলল, আর আমার হাত ধরবি না। তোর মা বোন যা বলে তাই কর। আমি তো খারাপ মেয়ে, আমি তোর উপরে অত্যাচার করছি। জীবনে কোনোদিন তো ভালোবাসি নাই। আমি জিদ্দি, রাগী, অহংকারী। আমি কাউকে ভালোবাসতে জানি না। আমার আশেপাশে তুই আসবি না। নদী চলে গেল। নয়ন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নয়ন রুমে চলে গেল। নয়নকে চলে যাওয়ার দিকে নদী আর ওই ছেলেদের দিকে গেল না। নদী অন্য জায়গায় চলে গেল। একদিন পর রাত 11টার দিকে হঠাৎ করে চিল্লাপাল্লার শব্দ কানে আসতেই নয়ন ফোনে কথা বলতে বলতে নিচে গেল। নিচে গেলে নয়ন ভিড় ঠেলের ভিতরে ঢুকলে দেখে নদী চোখ দিয়ে পানি পড়ছে। আতিয়া বলে উঠল, ছি ছি, তোকে বোন হিসেবে পরিচয় দিতে ঘৃণা করছে।
আমার ভাইয়ের থেকে দূরে রাখছি, দেখে রাহাতের সাথে নোংরামি করতে গেছিস? এত চাহিদা তোর যে রাহাতকে রুমে ডেকে জোর করে? ছি! নদীর আম্মু নদীকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই আমার মান সম্মান রাখলি না। তুই এত নিচে কিভাবে নামতে পারিস? রাহাতকে কিভাবে নিজের রুমে ডেকে? ছি, আমার গা গুলিয়ে আসছে। তুই এত নিচে কিভাবে নামতে পারোস? নদীর আম্মু আরো মারতে যাবে, সাথে সাথে নয়ন বলে উঠল, হচ্ছেটা কি এইসব? কে কার রুমে ডাকছে? কার আবার? তোমার আদরের বউ আমার ছোট ভাইকে রুমে ডেকে নোংরামি করতে নিয়েছিল। এত নোংরা একটা মেয়ের জন্য আমাদের মতো 3টা মেয়েকে রিজেক্ট করেছো। তোমার ভাগ্য এমন মেয়ে। রুহি আর কিছু বলতে যাবে, সাথে সাথে নয়ন রুহির গালে থাপ্পড় মেরে দিল। সবাই স্তব্ধ হয়ে গেল। নয়নের আম্মু রেগে বলল, রুহিকে কেন মারলি? ওই তো খারাপ কিছু বলে নাই। তুই এই নোংরা মেয়ের জন্য ওদের মতো ভালো মেয়েকে রিজেক্ট করছস। আমি জানতাম ওই রাগী অহংকারী, এখন তো দেখি চরিত্রহীন একটা মেয়ে। নদী, তুই আমার মান সম্মান রাখলি না। তোকে জন্ম দিয়ে আমাদের জীবনে বড় ভুল হয়েছে। ছোট একটা ছেলেকে জোর করে বিয়ে করলি, সব মেনে নিয়েছিলাম। আজ আবার কি করলি? ছি, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। নয়ন রাগে বলে উঠল, জাস্ট শ্যাট আপ। এই রাহাত, সত্যিটা বল, তুই নদীর রুমে কেন গেছিলি? নয়ন রাহাতের কলার ধরলো। রাহাত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নদী আপু আমাকে ডেকেছিল, ডাকার পর আমার সাথে জোর জবরদস্তি করছিল। পরে আমি চিৎকার করলে রুহি আপু সবাইকে ডেকে নিয়ে এসেছে। আমাকে বাঁচাই। নয়ন রাগে রাহাতের গলা চেপে ধরলে সবাই নয়নকে থামাতে লাগলো। নয়ন বলে উঠল, সত্যি কথা বলতে বলছি, তোর মুখে মিথ্যা ডায়লগ শুনতে আমি চাই নাই। নয়ন, ছেড়ে দে ওকে। নদী যা করছে ওই তো তাই বলছে। নদী কখনোই এমন জঘন্য কাজ করবে না। সবাই যদি বলে আমি তারপরও বিশ্বাস করব না। আমি আমার স্ত্রীকে ভালো করে জানি। ওই আমার জায়গায় কাউকে ওর কাছেও আসতে দিবে না। সবাই নয়নকে সরানোর চেষ্টা করতে লাগলো আর নানা কথা বলতে লাগলো। নদী চিৎকার দিয়ে বলল, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, আমি ওকে ডেকে নিয়ে এসেছি, নোংরামি করছি। নদীর কথা শুনে নয়ন রাহাতকে ছেড়ে দিল। রুহি বলে উঠল, আমার ভাইকে মারার আগে নিজেই শোন, তোর বউ বলছে আমার ভাইয়ের সাথে নোংরামি করছে। নয়ন নদীর কাছে গিয়ে নদীর গাল দুইটা 2 হাত দিয়ে ধরে নিচের দিকে তাক করে বলল, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি তুমি এমন কোনো কাজ করবে না। সত্যিটা আমাকে বলো। বলছি তো, ওই সত্যি বলছে। আমার চোখের দিকে তাকিয়ে বলো, কি হয়েছে? তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি আমার জায়গায় কোনো পুরুষের স্পর্শ লাগার আগেই সেখানে এতক্ষণ তুমি ক্ষত করে ফেলতে। তুমি আমাকে ঘৃণা করলেও আমার হক কখনোই নষ্ট করবে না, এইটা আমি খুব ভালো করে জানি। জান, বলো আসল কাহিনী কি বলো। তুমি যত মিথ্যা বলো আমি বিশ্বাস করব না, তাই আমার চোখের দিকে তাকিয়ে বলো কি হয়েছিল। নয়নের কথা শুনে নদী ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তোমার রুমে যেতে চাচ্ছিলাম, মাথা ব্যথা করছিল, হঠাৎ করে অনুমতি ছাড়া রাহাত ভেতরে প্রবেশ করে। আমি ভাবছি তুমি, তাই চোখ বন্ধ করে বলছি এখন যাবে, আমার মাথা ব্যথা করছে, বিরক্ত করবে না। হঠাৎ করে ও আমার শরীরে হাত দেয়। আমি তো তোমার শরীরের ঘ্রাণ চিনি। আমি চোখ খুলে লাফ দিয়ে উঠি, রাহাতকে দেখে বলি, কি রে, এখানে কি করস? কিছু লাগবে নাকি? রাহাত হাসি মুখে আমাকে বলে, না আপু, তোমার মাথা ব্যথা করছে, আমি টিপে দিব। আমি বলি, না তুই যা, আমার জামাই দেখলে আমাকে আস্ত কবর দিয়ে দিবে। ভাই তুই যা, আমার জামাই প্রচুর জেলাসি। ওকে এইসব বলে চলে যেতে বলে আমি ওয়াশরুমে যাই। বের হইতেই দেখি ওই চিৎকার করা শুরু করছে যে আপু আমার সাথে কি করছো, ছাড়ো আমাকে। তখনই রুহি জোরে জোরে চিৎকার দিয়ে সবাইকে নিয়ে আসে। নদীর কথাগুলো বলে কান্না করতে করতে নয়নের বুকে মুখ লুকিয়ে কান্নার বেগ বেড়ে গেল। নয়ন রাগে রাহাতের দিকে তাকালো। রাহাতের দিকে তাকাতেই রাহাত ভয়ে পালাতে যাবে, নয়ন নদীকে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে রাহাতের কলার ধরে মুখে একের পর এক ঘুষি মারতে মারতে বলল, তোর সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আর মিথ্যা অপবাদ দেওয়ার? আমি তোকে মেরে ফেলবো।
নয়ন আর একটা মারতে যাবে, সাথে সাথে রাহাত পায়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি এইসব করতে চাইনি। রুহি আপু আমাকে জোর করে এইসব করাইছে, আমি করতে না চাইলে আমি বন্ধুদের সাথে সিগারেট খাইছিলাম, ওইটার ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। রাহাতের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রুহির দিকে তাকাতেই রুহি পালাবে, সাথে সাথে নয়ন দৌড়ে রুহির চুলের মুঠো ধরে মুখে থাপ্পড় মেরে বলল, নদীকে এমন মিথ্যা অপবাদ কেন দিলি? রুহি রাগে কষ্টে বলল, আমি যা করছি সব কিছুর জন্য তুই দায়ী। আমি তোকে ভালোবাসি, তুই আমাদের ঠকাইছস। আমি যা করছি বেশ করছি। আমি তোদের মধ্যে ফাটল ধরাইতে চাইছি, আমি তোদের ভিতরে দূরত্ব আরো বাড়াই দিতে চাইছি। তোদের ভালোবাসা আমার সহ্য হয় না। নয়ন রাগে তুলিকে থাপ্পড় মেরে ফেলে দিল, তুলির গাল কেটে রক্ত পড়তে লাগলো। নয়ন রাগে চিৎকার দিয়ে বলল, তুই কান খুলে শুনে রাখ, শুধু তুই না, এখানে যারা আছে সবাই কান খুলে শুনে রাখেন। আমি নদীকে ভালোবাসি, আর নদীও আমাকে ভালোবাসে। যে যত চেষ্টা করেন আমাদের আলাদা করার, কখনোই পারবেন না। আমরা একে অপরকে রাগে গালাগালি সহ্য করতে না পারলেও আমাদের ভিতরে ভালোবাসা এক চিমটিও কমবে না। আমরা একে অপরকে ঘৃণা করার পরও আমরা একে অপরের কেয়ার করতে ভুলি না। আর সেখানে কি না আমাদের আলাদা করা এত সহজ মনে হইল? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই আমাদের আলাদা করার। আর তুই ছেলে হইলে মাটি চাপা দিয়ে দিতাম। আমার স্ত্রীকে সবার সামনে অপমানিত করছো, ইচ্ছে করছে। নয়ন মারতে যাবে, সাথে সাথে নদী নয়নকে জড়িয়ে ধরে বলল, আমার ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যেতে চাই। নয়ন পিছনে ঘুরে নদীর মুখে হাত দিয়ে মুখ তুলে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, জান সরি, আর তোমাকে আমি কষ্ট পেতে দিব না। আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে তোমাকে আর আমাকে নিয়ে কারো সমস্যা না হয়। নয়ন নদীকে কোলে তুলে নিল। নয়নের আম্মু, আতিয়া, আব্বু তিনজন নিজেদের ভুল বুঝে বলল, বাবু, বৌমাকে নিয়ে চলে যাস না। আমি বুঝতে পারি নাই তোদের ভিতরে এতটা বিশ্বাস, এতটা ভালোবাসা। সত্যি অবাক হয়ে যাচ্ছি। যেখানে নদীর আব্বু আম্মু নদীকে বিশ্বাস করতে পারলো না, সবাই একদিকে আর নদী একা অন্য দিকে ছিল, সেখানে তুই নদীর দিকে গেলি। তোদের ভালোবাসার কাছে আমরা হেরে গেছি বাপ। ভাই, ক্ষমা করে দে আমাদের। আমি জীবনেও তোদের মাঝে কাটা হব না। আমাকে ক্ষমা করে দাও দুইজনেই। আর নদীমা, আমাকে তোমরা আর কখনোই ডাকবে না। আমি আজ থেকে তোমাদের কাছে মৃত। নদী, রাগ করো না তো, পরিস্থিতি এমন। বাদ দাও জান, রাগ করো না। নয়ন বুঝালে নদী আর কিছু বলল না। নয়ন বলল, আমি ওকে নিয়ে বের হচ্ছি। আমার বউয়ের মন ভালো করতে হবে। পেতনি এমন আইডিয়া করছে যে আমার বউয়ের মুড খারাপ হয়ে গেছে। নয়নের কথা শুনে সবাই মিটিমিটি হাসলো। নয়ন নদীকে কোলে নিয়ে বের হয়ে গেল। নদী নয়নের গলা শক্ত করে ধরে গালে চুমু দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমাকেও ক্ষমা করে দিও বউ। নদী সোজা নয়নের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল।